আপনার চেয়ে কত বছরের বড় আমি জানো? লজ্জা করলো না নিজের আপুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ভালোবাসি আপনাকে রোদ। ধ্রুবর তেরামি দেখে খুব বিরক্ত হলো রোদেলা। রেগে গিয়ে বাজখাই গলায় চিৎকার করে ধ্রুবকে বলল, আমার নাম রোদেলা, রোদ না। আমি মেয়ে মানুষ দেখে ভাববে না তোমাকে ভয় পাই আমি। মনে রাখবে, তুমি আমাদের বিল্ডিং এ ভাড়া থাকো, আর একবার যদি আমাকে এসব ফালতু প্রস্তাব দাও তাহলে তোমার বাবা মাকে বলে তোমাকে এই বাসা থেকে বের করতে দেরি করব না আমি। মনে থাকে যেন। এই বলেই রোদেলা গটগট পায়ে চলে যেতে লাগলো বিল্ডিং এর ভিতর। পেছন থেকে ধ্রুব তখন আবেগী স্বরে বলল, আপনাকে আমি আপু মানি না রোদ, আর আমি আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও বাসবো। রোদেলা শুনলো না ধ্রুবর কথা। ছেলেটার মাথা গেছে একদম। নিজের যে 3 বছরের বড় মেয়েকে বলে কিনা ভালোবাসি। রোদেলা বাসায় গিয়ে তার বান্ধবী মিমিকে ফোন করে। জানিস মিমি, ধ্রুব ছেলেটা তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার। কেন, ও কি করেছে আজ আবার? আমি প্রথমে ভেবেছিলাম ধ্রুব মজা করে করছে এমন, তবে না, দিনে দিনে এর উদ্ভট সব কাণ্ড বেড়েই চলেছে। কালকে যা কাণ্ড ঘটালো, তোকে রাজীব প্রপোজ করেছে, ছেলেটা কি মারধরি না করলো। আমি এতদিন বাচ্চা ছেলে ভেবে কিছু বলিনি, কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছি, আবারও ধ্রুব এমন কিছু করলে আমি সত্যি সত্যি নালিশ দেব ওর বাবার কাছে। পরের দিন বৃষ্টি বাড়ছে, সাথে কোনো ছাতা আনেনি রোদ। দোকানের ছাউনি নিচে গিয়ে দাঁড়ালো সে। আর কতক্ষণ যে এই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখা যাচ্ছে না। একটু ঝুঁকে ক্লান্ত নিঃশ্বাস ফেলে রোদ। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখানে দাঁড়িয়ে আছেন কেন রোদ? ছাতা আনেননি? রোদ চমকে তাকালো, নিজের পাশে ধ্রুবকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন করলো। তুমি এখানে আবার আমার পিছনে শুরু করেছো? ধ্রুব মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না আমার রোদ। ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন আপনাকে পৌঁছে দেই। তোমার কি ধারণা তুমি এমন করে বললেই আমি তোমার সঙ্গে যাব? মরে গেলেও না। সেটা আপনার ইচ্ছা, পরে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। হাতে থাকা ছাতাটি খুলে আস্তে ধীরে হেঁটে চলে যেতে লাগলো সামনের পথে। রোদ তার হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8:40। আর কিছুক্ষণ পরই 9টা বেজে যাবে। এই রাস্তা তেমন সুবিধার না, তারপরও রিক্সাও নেই আশেপাশে, বৃষ্টিও কমছে না। আমার কি উচিত যাওয়া ধ্রুবর সঙ্গে? রোদ একবার যাওয়ার পথে তাকিয়ে আবারও উল্টো পথে তাকালো। জনমানবহীন ফাঁকা রাস্তা দেখে রোদেলা মনে মনে ভয় পেল। কি ভেবে উচ্চানো গলায় ডাকলো ধ্রুবকে। ধ্রুব থামলো, মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলো। ধ্রুব হেসে বলল, ভয় পাচ্ছেন রোদ? আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি তুমি ভয় পাবে একা একা যেতে, তাই বড় আপু হিসেবে আমার কর্তব্য তোমার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করছি। আপনি আমার আপু নন রোদ। আমি তোমার আপু ধ্রুব, সেটা তুমি মানো বা না মানো। আর হ্যাঁ, আমাকে রোদ বলে ডাকবে না, আমি রোদেলা। ধ্রুব কথা বাড়ালো না, ছাতার একপাশে চেপে গিয়ে জায়গা করে দিল রোদেলাকে। নিজ মনে বিড়বিড় করে উঠল। আপনি আমার কে হন সেটা সময় বলে দেবে রোদ। রোদেলা জড়সড় হয়ে হাঁটছে ধ্রুবর সঙ্গে। ছাতা ছোট হওয়ায় বারংবার নিজের হাতের সাথে ধ্রুবর হাতের স্পর্শ পাচ্ছে রোদেলা। অস্বস্তি হচ্ছে খুব। রোদেলা ছাতাটা বুকের সঙ্গে মিশিয়ে নিল, হাঁটার গতি আরো বাড়িয়ে আসতে বলল, জলদি হাঁটো ধ্রুব, পথটা শেষই হচ্ছে না। গলা ছেড়ে এবার গান গেয়ে উঠল ধ্রুব। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? খুবই বাজে হতো। হুম, আপনার আর আমার প্রেম হতো। তোমাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিব ধ্রুব। দিন, আমিও আপনার হাত টেনে ফেলে দেব। বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ বেরিয়ে এলো রোদেলার। বাকি পথটুকুতে ধ্রুব নানান কথা বলল, রোদেলা টু শব্দটিও করল না। বিল্ডিং এর কাছাকাছি আসতেই রোদেলা ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে
চাইলো, কিন্তু ধ্রুব তাকে হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল রোদেলা। তারপর বলল, এইসব কি হচ্ছে? সরি। রোদেলা দাঁড়ালো না আর ছুটে চলে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টানানো রশি থেকে কাপড় নিচ্ছে রোদেলা। কাপড় নিতে নিতে ছাদের দরজার দিকে তাকালো রোদ। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। রোদেলা এক পলক সেদিকে তাকিয়ে চোখ আবার ফিরিয়ে নেয়, নিজেও কাজে ব্যস্ত হয়ে পড়ে। ধ্রুব এগিয়ে আসে রোদেলার সামনাসামনি, রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেননি কেন রোদ? আমি অপেক্ষা করছিলাম। কেন, আমি কি সারাক্ষণ ছাদে এসে বসে থাকবো নাকি? আপনাকে রাগলে ভীষণ সুন্দর লাগে রোদ, সেটা কি আপনি জানেন? বেয়াদবির একটা সীমা থাকে, তুমি সেটা পার করে যাচ্ছ ধ্রুব। কোনোদিন না, আমি তোমাকে থাপ্পড় মেরে দেই। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসলো। রশি থেকে একটা গোলাপি রঙের ওড়না নিয়ে হাতে পেঁচালো। তারপর আকাশের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, আপনি আরো পরে জন্ম নেননি কেন রোদ? তাহলে আপনাকে বিয়ের জন্য রাজি করাতে খুব সহজ হতো। এত এত বকা খেতে হতো না আমার আপনার থেকে। আল্লাহই জানে বিয়ের পর আপনি কি করেন আমার সাথে। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, তাতে আমার কোনো সমস্যা নেই। ওড়না দাও আমার, তারপর আমি চলে যাচ্ছি এখান থেকে। এটা আপনার ওড়না? হ্যাঁ। আচ্ছা নিন। ধ্রুব রোদেলাকে তার ওড়না ফিরিয়ে দিল। রোদেলা ওড়না নিয়ে যখন যেতে নিচ্ছিল, একটা দমকা হাওয়ায় তার চুল উড়ে যাচ্ছিল। এটা দেখে ধ্রুবর ইচ্ছে করছিল রোদেলার কপালে থাকা চুলগুলো কানে গুজে দিতে। ধ্রুব নিজেকে ঠিক রাখতে পারল না, আগিয়ে আলতো করে চুলগুলো গুজে দিতে রোদেলা ধ্রুবকে চড় মারল। ধ্রুব গালে হাত বুলিয়ে মন খারাপ করে রোদেলাকে বলল, তো জোরে মারলেন রোদ, ব্যথা পেলাম তো। তোমার কি একটু লজ্জা করে না ধ্রুব? এতটা নির্লজ্জ কেন তুমি? হিহি, আপনার জন্য। তোমার কথা শুনলে মনে হয় শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে আমার। তোমাকে আমি বাচ্চা ছেলে ভেবেছিলাম তোমাকে, কিন্তু তুমি তো আস্ত অসভ্য, পাগল, যা তা একটা ছেলে। রোদেলা আর ছাদে দাঁড়ালো না। আগুন চোখে একবার ধ্রুবর দিকে তাকিয়ে কাপড়গুলো নিয়ে চলে গেল ছাদ থেকে। ধ্রুব গালে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, নরম হাতের কি জোর, একদম ধানি লঙ্কা। ছাদ থেকে এসে রোদেলা ধপাস করে সোফায় বসে পড়ল। তারপর তার মাকে বলল, আমাকে আর কাপড় নিতে ছাদে পাঠাবে না মা। তোমার ছেলে তো সারা দিন ঘরে বসে থাকে, ওকে কাল থেকে কাপড় আনতে বলবে। মোটেও না, আমি অনেক কাজ করি। কি এমন কাজ করিস? কেন? আজ সকালে বিছানা ছেড়ে খুব কষ্ট করে উঠে নাস্তা করে টেবিলে গুছিয়ে রেখেছি। এতটুকুই? এতটুকু বলছে কেন? বিছানা গোছানো তোমার কাছে কম লাগে? এটা যদি কাজ হয় তাহলে আমি কি করি? আমার মতো কাজ করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে না পেলে হারানোর বিজ্ঞপ্তি দিও। চুপ কর বেয়াদব, কালকে থেকে তুই যাবি ছাদে কাপড় আনতে। বেশি বাড়াবাড়ি করলে মায়ের একটাও নিচে পড়বে না বলে দিলাম। রনি হচ্ছে রোদেলার ছোট ভাই। রনি রোদেলাকে ভেঙচি কেটে মোবাইল নিয়ে নিজের রুমে চলে গেল। রোদেলা মা আসলেন একটু পরে। রোদেলাকে বললেন, ধ্রুবর মা কিছু রান্না করলেই দিয়ে যায়। আমি আজকে যেহেতু অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, ওদেরও একটু দিয়ে আয় যা। সব কাজ আমাকে দিয়েই কেন করাও? রনিকে কিছু বলো। রনিকে বলেছিলাম তো, ও যায়নি বলেই তো তোকে বলছি। যা না মা, তুই না আমার লক্ষ্মীটা, যা একটু দিয়ে আয়। মা, আমার এখন রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। একটা কাজ বললে করে নাই রনিটা। আর তুমিও কম না মা, আমি ছাড়া যেন তোমার চলেই না মা, সব কাজে আমাকেই লাগে। রোদেলা রাগে গদগদ করতে করতে বক্সাতে দাঁড়ালো ভাইটিয়া ধ্রুবদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা অলস পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল রোদেলা। কোত্থেকে ধ্রুব এসে পথ আটকে দাঁড়ালো রোদেলার কাছাকাছি এসে বলল, কোথাও যাচ্ছিলেন রোদ? তোমাদের বাসায় যাচ্ছিলাম, এই নাও বক্স। মা বিরিয়ানি পাঠিয়েছে তোমাদের জন্য। বিরিয়ানি আপনি বানিয়েছেন রোদ? তোমাকে কতবার বলেছি আমাকে রোদ না ডাকতে? এখন থেকে রোদ রোদেলা কিছুই ডাকবে না, আমাকে আপু বলে ডাকবে। কখনো শুনেছেন নিজের হবু বউকে আপু ডাকতে? আমি তো আপনাকে রোদই ডাকবো। একদিন দেখবেন
এই আমার থেকেই রোদ ডাকটা শোনার জন্যে ব্যাকুল হয়ে উঠেছেন আপনি। আমি কিন্তু তখন আপনার ব্যাকুলতা বাড়াবো না রোদ, ভয়ঙ্করভাবে বুকে আগলে রাখবো। রোদেলা ঘরে এসে তার বান্ধবী মিমিকে ফোন দিল। ধ্রুবর চিন্তায় ঘুম আসতেছে না আমার। ছেলেটার পাগলামি দিন দিন বাড়ছেই। এখন আমার কি করা উচিত? চর থাপ্পড় অপমান। তবে হ্যাঁ, ধ্রুবর বাবাকে নালিশ দিলে কিছু একটা হতে পারে হয়তো। তারপর ফোন কেটে রোদেলা শুয়ে পড়ল। তার মন সাই দেয় না এতে। ধ্রুবর জন্য মায়া হয়। ধ্রুব যা চায় তা কি আদৌ সম্ভব? রোদেলার আর ঘুম আসবে না। মাথা ভীষণ ব্যথা করছে। এখন একটু কড়া চা খেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো। রোদেলার বারান্দার সঙ্গে ধ্রুবর রুমের বারান্দা উপনিচ লাগানো। রোদেলা যখন চা খাচ্ছিল তখন হঠাৎ উপর থেকে তার চায়ের কাপে ছোট্ট একটা পাথর টুপ করে এসে পড়ল। ধ্রুব উপরে বেলকনিতে দাঁড়িয়েছিল। রোদ, আমি ইচ্ছে করে ফেলিনি পাথরটা। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? তুমি এখানে কি করছো? আর এগুলো কি ধরনের বেয়াদবি? কাপে পাথর ফেলছো কেন? আমি তো সরি বলেছি রোদেলা, চাইলে অ্যান্টিসেপটিকও দিতে পারি, রুমে আছে, দিব? লাগবে না তোমার অ্যান্টিসেপটিক। কালকে না তোমার ক্লাস আছে? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি এত রাতে না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন কেন? আমার যা ইচ্ছা আমি করব। তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? যাও রুমে গিয়ে ঘুমাও। যাব না। হ্যাঁ, আপনিই থাকুন স্যার, আমি চলে যাচ্ছি। তারপর রোদেলা সেখান থেকে চলে গেল। পরের দিন ক্লাস শুরু হতে এখনো কিছু সময় বাকি। রোদেলা আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটিতে। আজ মিমি আসেনি, তাই বকুলের সাথে ক্যান্টিনে গেল। বকুল বলল, তোকে যে ছেলেটা পছন্দ করে কি যেন নাম? ধ্রুব। ও হ্যাঁ, ধ্রুব। ছেলেটা কি এখনো তোর পিছনে ঘোরে? হ্যাঁ, কিছু বলিস নাই? কালকে চর মেরেছিলাম ডান গালে। ডিরেক্ট চর মেরে দিলি? এত সুন্দর একটা বোলারে চর মারতে তোর বুক কাঁপলো না রোদেলা? তুই এত পাষাণ। আমার হলে তো কবে হ্যাঁ বলে দিতাম। ছেলেটার কপালটাই আসলে খারাপ, তোর মতো দজ্জাল মহিলাকে পছন্দ করছে। তুই আমার বন্ধু নাকি ওর? ওর এত গুণগান গাইছিস কেন? এর বিষয়ে আর একটাও কথা বলবি না পারো? ওর নাম যেন তোর মুখে আর না শুনি। এভাবে বলছিস কেন? চুপ কর। কয়টা বাজে বকুল? 9:40। তোমাদের ক্লাস তো একটু পরেই, তাই না? বকুল কিছু বলবে তার আগেই পেছন থেকে রাফি এসে রোদেলার অনুমতি ছাড়াই তার পাশে চেয়ারে বসে পড়ল। রোদেলা কি বলল? আমি রাফি, তোমার 1 বছরের সিনিয়র। কেমন আছো? জি ভালো আছি। আমি আসলে আপনাকে ঠিক চিনলাম না। আপনি কি আপনাকে চেনেন? জুনিয়রদের সব খবরাখবর থাকে আমাদের কাছে। তুমি আমাকে চেনো না, রাইট? সমস্যা নেই, কিছুদিন যাক, চিনে যাবে। রাফি তারপর সেখান থেকে চলে গেল। রোদেলা পাশে তাকাতেই ভয়ে মাথা পিছিয়ে নিল। তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে ধ্রুব। তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না একদমই। রাগী গলায় বলল, সমস্যা কি তোমার? এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? ছেলেটাকে? মানে? একটু আগের ছেলেটাকে। তোমাকে কেন বলবো? আমার হবু বউয়ের ওপর লাইন মারছিল সে, রোদ। আর আমার জানা লাগবে না ছেলেটাকে? ধ্রুবর দিকে তাকিয়ে রোদেলা ভাবে, বয়সে তার থেকে ধ্রুব ছোট হলেও লম্বা চওড়া শরীর দেখে বরং তাকেই বেশি বড় লাগে। এসব ভাবার মাঝে ধ্রুব বলে উঠল, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন রোদ? আমি তো আপনারই, ভালোভাবে দেখুন। রোদ মনে মনে বলল, এইভাবে তাকানো উচিত হয়নি আমার। একটু পরে ক্লাস শুরু হবে। চেয়ার থেকে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো রোদ। ধ্রুবকে বলল, মরিচিকার পেছনে না ছুটে পড়াশোনায় মন দাও ধ্রুব। তোমার না এখন ক্লাস চলছে? ক্লাস বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছো কেন? আমার ভীষণ ক্ষুধা লেগেছে রোদ, কিছু কিনে দিন তো, খাবো। রোদেলা ইশারায় বকুলকে উঠতে বলে ক্যান্টিনে কর্মরত ছোট্ট ছেলেটিকে ডেকে বলল, মিন্টু, তোর এই ভাই যা চাই তাই দিয়ে দিস। আমি ক্লাস শেষে এসে টাকা দিয়ে দিব। আমি যা চাই তাই বাচ্চা ছেলে দিতে পারবে না রোদ। মানে? আমি তো আপনাকে চাই রোদ, খুব করে চাই। ও কি আমার রোদকে আমাকে দিতে পারবে?
তোমার সাথে কথা বলাই বেকার। কি সব উদ্ভট কথাবার্তা বলো, ইচ্ছে তো করে তোমার কান আচ্ছা মতো মলে দিতে। রোদেলা বকুলকে নিয়ে চলে যেতে লাগলো সেখান থেকে। পেছন থেকে ধ্রুব চেঁচিয়ে বলে উঠল, আমার উত্তরটা এখনো দেননি রোদ। কিসের উত্তর? কোনো উত্তর না দিয়ে রোদেলা চলে গেল। ভার্সিটি শেষে বাসে ওঠার সময় দারোয়ান কাকা রোদেলাকে জিজ্ঞেস করে, আজ তোমারে বেশি ক্লান্ত লাগতেছে যে? কলেজ আলারা বেশি খাটাইছে নাকি? হ্যাঁ চাচা, একেবারে জান বের করে দিছে। যাও যাও, তাড়াতাড়ি বাসায় গিয়ে বিশ্রাম নাও, ভালো লাগবে। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে আসছিল। ধ্রুব তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভাবলো ও বাসায় না গিয়ে এখানে বসে আছে কেন। ধ্রুবর কপালের ডান পাশটাই রক্ত লেগে আছে, হাতের আঙ্গুলেও কিছুটা রক্ত লেগে আছে। রোদেলা ভয় পেয়ে ধ্রুবকে বলল, ধ্রুব, হুম, তোমার এই অবস্থা কিভাবে? জানি না। ডাক্তার দেখাওনি কেন এখনো? এখানে এইভাবে বসে বাঁচো কেন? রোদেলা ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে কোনোভাবে লাগিয়ে দিল ধ্রুবর ক্ষত স্থানে। হাতের ক্ষতগুলোর জন্য ব্যান্ডেজ বের করতে গিয়ে জানতে পারল রোদেলার কাছে আর ব্যান্ডেজ নেই। রাগী গলায় ধ্রুবকে জিজ্ঞেস করলো, ডাক্তার না দেখিয়ে এখানে বসেছিলে কেন? আপনার জন্য। রোদেলা রাগী ধ্রুবর হাতের ক্ষত চেপে দিল। ধ্রুব প্রথমে ব্যথায় কুকিয়ে উঠল, পরক্ষণই সশব্দে হাসতে লাগলো। আলতো হাতে রোদেলার নাক ছুঁয়ে দিয়ে ধ্রুব বলল, সর্বদা নাকের ডগায় রাগ নিয়ে ঘুরেন কেন রোদ? ভালোবাসতে পারেন না? একবার ভালোবেসে দেখুন, উজাড় করে দিব সব। কার সাথে মারামারি করে নিজের এই অবস্থা করেছো? কথা বলছো না কেন ধ্রুব? তুমি কি রাফিকে কিছু বলেছো ধ্রুব? কোন রাফি রোদ? মোটেও না চেনার ভান করবে না ধ্রুব। সত্যি করে বলো তো, তুমি কার সঙ্গে মারামারি করে এসেছো? ওই ছেলেটা একদম ভালো না রোদ। আপনার সঙ্গে টাইম পাস করতে চেয়েছিল সে। রোদেলার আর বুঝতে বাকি রইল না কিছু। ঘটনা কি ঘটেছে তা সে ঠিক বুঝতে পারল। কোন সাহসে তুমি রাফিকে মেরেছো? ও আপনার ক্ষতি করতে চাইছিল, আপনাকে কষ্ট দিতে চাইছিল। আমি সহ্য করতে পারিনি সেটা। কি সহ্য করতে পারোনি? রাফি টাইম পাস করলে তোমার সঙ্গে করতো, ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব। তুমি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবে? তুমি আমার সব বিষয়ে তোমাকে কে চিন্তা করতে বলেছে? আমি তো চিন্তা করব রোদ, আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে। দূরে থাকবে আমার থেকে। তোমাকে যেন আমি আমার ত্রিসীমানায়ও না দেখি। সম্ভব না। কি সম্ভব না? তোমাকে কিছু বলি না দেখে বেশি বার বেড়েছো তুমি। আজই তোমার বাবাকে তোমার এসব কর্মকাণ্ডের কথা বলে দিব আমি। পিঠে 4-5টা ঘা পড়লে মগজ ঠিক জায়গায় চলে আসবে। আমি ভয় পাচ্ছি না রোদ, বিশ্বাস করুন। এসবের মোটেও ভয় নেই আমার। ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার। আপনি যা ইচ্ছে তাই করুন, আমি বাধা দেব না। তবে আপনার পিছু ছাড়বো না কোনোদিন, সেটা আপনার যতই অপছন্দ হোক। রোদ আর কথা বাড়ালো না, রাগে গজগজ করতে করতে চলে গেল। রোদেলা সদর দরজার কাছে যেতে যেতে তার মাকে বলে উঠল, মা, আমি ছাদে যাচ্ছি, একটু পরে চলে আসবো। দাঁড়া, এমনিতে তোকে ছাদে পাঠাতে পারি না, এই সন্ধ্যাবেলায় আসছিস ছাদে যেতে? পায়ের কি অবস্থা দেখেছিস? দেখ তো, হাঁটতে পারছিস না। ফুলদানি ফেলে পাটা তো কেটে ফেলেছিস। এখন রুমে গিয়ে বিশ্রাম কর, যা। উফ মা, রুমে ভালো লাগছে না, একটু পরে চলে আসবো বলেছি তো। রোদেলা আর দাঁড়ালো না, এক ছুটে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ওদিকে রোদেলা মা ডাকতেই রইল রোদেলাকে। রোদেলা ছাদে গিয়ে দেখলো সেখানে আগে থেকে ধ্রুব দাঁড়িয়ে আছে। সে বাতাসে রোদেলার সামনে চুলগুলো উঠতে দেখে বলল, কপালের চুলগুলো কানে গুজে নিন উদার রানী। আমি গুজে দিলে তো আপনি রাগ করবেন? উদার রানী মানে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। এসবের কিছুই তো আপনার মধ্যে নেই। কপালে বিকালে ব্যান্ডেজটা এখনো খোলেনি ধ্রুব। ব্যান্ডেজের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সে চট করে ধ্রুবর হাতের দিকে তাকালো, বাম হাতটা ব্যান্ডেজ করা। সে রোদেলাকে বলল, ভালোবাসি রোদেলা, কেন বোঝেন না? তুমি শুধরাবে না কখনো, তাই না ধ্রুব? আমারই দোষ, বারবার তোমাকে সুযোগ দিচ্ছি। তোমার বাবাকে কিছু বলছি না, কিন্তু আর না, এবার আমি সত্যি তোমার বাবাকে বলে দেব।
হঠাৎ ধ্রুবর চোখ গেল রোদেলার কাটা পায়ের দিকে। সে রোদেলাকে জিজ্ঞেস করলো। পা কাটলো কিভাবে রোদেলা? তোমাকে কেন বলবো? ধ্রুব কানে নিল না সে কথা। ডান পায়ের হাঁটু মেঝেতে লাগিয়ে বসল। রোদেলার ক্ষতগ্রস্ত পা নিজের হাঁটুর উপর নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষত স্থানে। রোদেলা কেঁপে উঠল। খুব দ্রুত হওয়ায় সে বুঝতে পারেনি কি হচ্ছে। রোদেলা পা সরিয়ে নিতে চাইল, ধ্রুব দিল না, শক্ত বাঁধনে আটকে রাখলো তাকে। পা ছাড়ো ধ্রুব, অসভ্যতামি করছো কেন? আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতা মিরত। রোদেলা আর ধ্রুবর কোনো কথা শুনবে না। সে একচোটেই ঘরে এসে দরজা লাগিয়ে দিল আর ধ্রুব চলে গেল তাদের বাসায়। ধ্রুবর বাবা কড়া নাড়লেন দরজায়। 2-3 বার কড়া নাড়তেই ধ্রুবর রুমের ভেতর থেকে আওয়াজ এলো। কে? তিনি বললেন। আমি। মিনিট পেরোতেই দরজা খুলল। ভ্রুকুচকে তার বাবার দিকে তাকিয়ে মাথার পেছনের অংশের চুলে হাত বুলিয়ে প্রশ্ন করলো। তুমি হঠাৎ এখানে, কিছু বলবা? পড়ালেখার কি খবর তোমার? কি করছো আজকাল? ভালোই চলছে। কয়েকদিন পর টেস্ট এক্সাম আছে, ওটারই প্রিপারেশন নিচ্ছি। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি পড়ালেখা করছো না, বকাটিগিরি করে বেড়াচ্ছ। প্রায় প্রতিদিনই তোমার মারপিটের কমপ্লেন আসে আমার কাছে। আজকে তো আমাদের বিল্ডিং এর বাড়িওয়ালা রোদেলা নামের মেয়েটা এসেছিল। তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছো। না, আমি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ধ্রুব জানতো এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে, এবং সে এর জন্য প্রস্তুত ছিল। ছেলের কাট উত্তরে তার বাবা খানিক থমকালেন। অবিশ্বাস্য চোখে ধ্রুবর দিকে চেয়ে বলেন। মেয়েটা 3 বছরের বড় তোমার, ধ্রুব। তাছাড়া তুমি অনার্সে উঠেছো মাত্র। এসব চিন্তা আসে কোথা থেকে তোমার? আদরে আহ্লাদে পাগল হয়ে গেছো নাকি? একদম না, আমি সুস্থ মস্তিষ্কেই আছি আর রোদকেই বিয়ে করতে চাই। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাওয়াকে সুস্থ মস্তিষ্ক বলো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি ধ্রুব, ওই মেয়ে থেকে দূরে থাকবে। আর যদি তোমার নামে এমন বাজে কমপ্লেন আসে তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। চেঁচামেচি শুনে ধ্রুবর মা হেনা চলে এলেন সেখানে। ধ্রুবর বাবাকে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? ছেলেকে এইভাবে বকছো কেন? তোমার ছেলে পাগল হয়ে গেছে। নিজের চেয়ে বড় বয়সের মেয়েকে বলে কিনা বিয়ে করবে। কিছু বলো একে। ধ্রুব, তোর বাবা কি বলছে এসব? জানি না মা। একটু থেমে আবার বলল। টেবিলে নাস্তা বারো তো মা, ক্ষুধা লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। ধ্রুব এই কথা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দিল সে। দেখেছো তোমার ছেলেকে কি পরিমাণ বেয়াদব হয়েছে, আমাদের মুখের উপর দরজা আটকে দিল। এবার থামো তো, পরে কথা বলবো এ নিয়ে। এখন একটু শান্ত হও। পরের দিন ভার্সিটিতে বসে রোদেলা মিমির আসার অপেক্ষা করছিল। তখনই কোথা থেকে এসে দুপুর রোদেলার পাশে বসে পড়ে। আপনার কাছে পানি আছে রোদ? হাঁপাতে হাঁপাতে রোদেলাকে বলে। রোদেলা ব্যাগ থেকে পানির বোতল বের করলো। দুপুর দিকে এগিয়ে দিতে এসে বিনা বাক্যে নিয়ে নিল বোতলটি। আঘাতপ্রাপ্ত হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে যেই না মুখে দিতে যাবে, অমনি রোদেলা দ্রুত বলে উঠল। বোতলে মুখ লাগাবে না। দুপুর কথাটা শুনিনি এমন ভান করে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি পান করে নিল পুরো অর্ধেক পানি। রোদেলা রাগ করে বলল। সত্যি কি মুখ লাগাতে মানা করেছি না? তাও এমন করলে কেন? আপনি যদি তখন ওই কথাটা না বলতেন আমি বোতলে মুখ লাগাতাম না, তাই দোষ আপনার। আমার দোষ? তুমি এমন কেন বলো তো ধ্রুব? আমাকে জ্বালানো কবে বন্ধ করবে? যখন আমার নিঃশ্বাস থেমে যাবে। বাজে কথা বন্ধ করো। তোমার বাবা কি তোমাকে কিছু বলেনি? বলেছে। বকা খেয়েছো ওনার কাছে? হ্যাঁ। তবু নির্লজ্জের মতো আমার কাছে এসেছো কেন? কারণ আমার লজ্জা নেই। আপনার মনে তো আমার জন্য কিছুই নেই, তাই না? কে বলেছে কিছু নেই? ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর করি তোমাকে। তারপর রোদেলা সেখান থেকে চলে যেতে নিলে ধ্রুব বলে। চলে যাচ্ছেন রোদ? হ্যাঁ। আর একটু বসুন। কিন্তু রোদেলা সেই কথা শুনল না। রনির সাথে ধ্রুবর খুব ভাব। রোদেলা যতই রেগে বলে, ধ্রুবর ধারে কাছেও যাবি না। সে কথা শোনে না। রোদেলা নিজের ঘরে বসে উপন্যাসের বই পড়ছিল। তখন রনি এসে বলে। জানো আপু কি হয়েছে?
কি হয়েছে? ধ্রুব ভাইয়ার জ্বর হয়েছে, ভয়াবহ জ্বর, 102 ডিগ্রি। কি বলিস? কিছুক্ষণের জন্য রোদেলা চমকে ওঠে, ঠিক হয়ে গেল। সে ধ্রুবর কাছে যাবে না কিছুতেই ভেবে আবারও গাছে পানি দেওয়াই মন দিল। আপু কি বলেছে তোমায়? কি বলেছিস? গাছে পানি দিতে দিতে জবাব দিল রোদেলা। ধ্রুব ভাইয়ার জ্বর হয়েছে, দেখতে যাবা না? না। কেন যাবা না? তোর যাওয়ার হলে যা, আমাকে বিরক্ত করছিস কেন? বলেছি না যাব না। জ্বরে ধ্রুবর কিছুই ভালো লাগছে না। রোদেলাকে এক পলক দেখতে পেলে ভালো লাগতো। শরীরে জ্বর নিয়ে কষ্ট করে সিঁড়ি বেয়ে সে ছাদে উঠল। রোদেলাও ছাদেই ছিল। ধ্রুব তাকে বিড়বিড় করে ডাকলো। রোদেলা, ধ্রুব, তুমি এখানে? তোমার না জ্বর, না ঘুমিয়ে এই বাতাসে দাঁড়িয়ে আছো কেন? আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন রোদ? মানে? আপনি এত সুন্দর কেন রোদ? আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে। ছুঁয়ে দেই? কি সব বলছো ধ্রুব? মাথা ঠিক আছে? আমার মাথা সত্যি ঠিক নেই রোদ। পুরো মস্তিষ্ক জুড়ে শুধু আপনি বিরাজমান। আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমি। এমন কেন হয়? জ্বরে তোমার মাথাটা মনে হয় সত্যিই গেছে। এত দূরত্ব আমার ভালো লাগছে না রোদ। আপনাকে যখন ইচ্ছে ছুঁতে পারছি না আমি। আপনার কোলে মাথা রেখে ঘুমাতে পারছি না। আপনার চুলে হাত বুলিয়ে দিতে পারছি না। সবকিছু অসহ্য লাগছে আমার। আমরা কালকেই বিয়ে করে ফেলবো রোদ। আপনি বিয়ে করতে না চাইলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। ধ্রুব, তুমি অসুস্থ, রুমে গিয়ে রেস্ট নাও। না, আমি তোমাকে ছুবো। জ্বরের ঘরে দেখি আমাকে তুমি বলেও ডাকা হচ্ছে। বাজে কথা বাদ দিয়ে রুমে যাও ধ্রুব। যাব না। ঠান্ডায় কাঁপছো, প্লিজ রুমে যাও, নতুবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। একা একা রুমে ভালো লাগছে না আমার রোদ, আপনিও আসুন। ধ্রুব, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি রোদ। কেন খাওনি? ভালো লাগে না, তিতা তিতা লাগে। খেয়ে ঘুমিয়ে পড়ো ধ্রুব, এখানে দাঁড়িয়ে থাকবো না। তারপর সে সেখান থেকে চলে গেল। একবারও ধ্রুবর দিকে ফিরে তাকালো না। ভার্সিটি শেষে মাত্রই রিকশার কাছে এসেছে রোদ। রিকশাওয়ালা মামাকে টাকা দিতে গিয়ে দেখলো তার পার্সে শুধু 500 টাকার একটা নোট আছে। তবে ব্যাগের এক কোণে ভাঁজ পড়া একটি পুরনো 20 টাকার নোট পেল রোদেলা, কিন্তু মাঝখানে একটুখানি ফাঁকা। রিকশা চালক কিছুতেই সেই টাকা নিবে না। রোদেলা অনুরোধ করে বলল, আমার কাছে আর টাকা নেই মামা, এটাই নিন না প্লিজ। না মামা, এই বেলায় এত বড় নোট ভাঙতি নাই, আর তার উপরে ছেঁড়া টাকা আমি নিই না। তখনই সেখানে ধ্রুব এলো। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে রোদ? দেখেন মামা, আমি গরিব মানুষ, সারাদিনে 500 টাকা ইনকাম নাই, এত বড় নোট ভাঙতি কেমনে দিতাম কোন তো দেখি। কত টাকা? জি প্লিজ। ধ্রুব রিক্সাওয়ালা মামাকে বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে 20 টাকা বের করে দিল। রোদেলার ভালো লাগলো না সেটা। সে বলল, সমস্যা কি? তোমায় কে বলেছে আমার হয়ে টাকা দিতে? দিলে কেন? হাঁটতে হাঁটতে কথা বলি রোদ। হাতে থাকা আদচেরা 20 টাকাটা ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে সে বলল, বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে ঋণী থাকাটা মোটেও শোভনীয় নয়। এটা আপাতত রাখো, ভাঙতি পেলে নতুন 20 টাকা পরে দিয়ে দেব। এটা আমাকে দিচ্ছেন কেন? আমি কারো কাছে ঋণী থাকি না, বিশেষ করে তোমার কাছে তো একদমই থাকতে চাই না। আচ্ছা দিন, পরবর্তীতে আমাদের বিয়ের সময় এই 20 টাকা দিয়ে আপনার জন্য চুড়ি কিনা যাবে। চুরির টাকা বাঁচিয়ে দিলেন আপনি। আচ্ছা, কালকে রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল রোদ? আমার ঠিক মনে পড়ছে না। রোদেলা আর কোনো উত্তর না দিয়ে বাসায় ঢুকে দরজা এঁটে দিল। প্রতিদিনের মতো আজও রোদেলা মিমির অপেক্ষা করছে ভার্সিটিতে গিয়ে। তখনই সামনে সে রাফিকে দেখে। কপালে হাতে ব্যান্ডেজ তার, ডান চোখও কেমন ফুলে বড় হয়ে আছে, সাথে রয়েছে কিছু বন্ধু বান্ধব। তখনই পাশ থেকে ধ্রুব বলে উঠল, এভাবে কোনো ছেলেকে দেখবেন না রোদ, আমার হিংসে হয়। ধ্রুব চোখ বন্ধ করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রোদেলা তার দিকে তাকিয়ে ভাবছে, ছেলেটার মনে হয় এখনো জ্বর ছাড়েনি পুরোপুরি। হঠাৎ করে ধ্রুব চোখ মেলে তাকালো। রোদেলার সাথে চোখাচোখি হয়ে যাওয়ায় ধ্রুব হেসে বলল, আমার দিকে তাকাতে পারেন রোদ, এতে আমার হিংসে হয় না। চুপ করো, ছোট ছোটর মতো থাকবে, নইলে আবার একটা মাইর দিব। আমি অসুস্থ রোদ, আপনি আমাকে অসুস্থ অবস্থায় মারবেন? রোদেলা চিঠিটা পড়ে ধ্রুবকে বলল, পড়ে দেখুন তো রোদ, চিঠিতে কি লেখা আছে?
আমি কেন পরবো? তোমাকে দিয়েছে, তুমি পরো। ইচ্ছে করছে না। ভালোবাসে মেয়েটা তোমাকে, তুমিও ভালোবাসো। আর আমার পিছু ছাড়ো। আপনার পিছু ছাড়া অত সহজ হলে আমি ছেড়ে দিতাম রোদ, কিন্তু তা অসম্ভব। মৃত্যুর পরও আমি আপনার পেছনে পড়ে থাকবো ভূত হয়ে। তোমার কি মাথা ব্যথা করছে? অনেক। রোদেলা তার ব্যাগ থেকে টাপলিন বের করে ধ্রুবকে দিল। ক্যান্টিন থেকে কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবে, মাথা ব্যথা চলে যাবে। ধ্রুব রোদেলার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সেটা লক্ষ্য করে রোদেলা বলল, অন্যদিকে তাকাও ধ্রুব, নয়তো তোমার এই বেহায়াপনার জন্য আবারও চর খাবে আমার হাতে। আপনি যে দিন দিন পুরুষ নির্যাতনে লিপ্ত হচ্ছেন তা কি জানেন রোদ? কি? কিছু না, একটু আগের মেয়েটা সুন্দর, তাই না রোদ? ভাবছি মেয়েটাকে আমার প্রেমিকা বানাবো আর আপনাকে বউ। দারুণ হবে না? রোদেলা ধ্রুবর দিকে আর চোখে একবার তাকিয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভার্সিটি থেকে ফেরার পর বেশ ক্লান্ত হয়ে পড়ল ধ্রুব। সকালে জ্বর অল্প কমলেও এখন যেন সেটা দ্বিগুণ বেড়ে গেছে। সোফে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল ধ্রুব। উঁচু গলায় তার মাকে ডাকলো। মা, পানি আনো। আনছি। তোমার না জ্বর? এই জ্বর নিয়ে ভার্সিটি গিয়েছো কেন? কিছু নোটের প্রয়োজন ছিল। তোমাকে আমি রোদেলা না কি যেন ওই মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম, কথাটা মনে আছে তোমার? মনে আছে। মেয়েটার পিছু ছেড়েছো তুমি? না। না মানে তাহলে আমার কথা মনে রেখে কি লাভ? তুমি কি আমার মান সম্মান খোয়ানোর ফন্দি করছো ধ্রুব? নিজের চেয়ে ছোট মেয়ে ভালোবাসতে আমি কিছু বলতাম না, কিন্তু নিজের চেয়ে বড় মেয়ে, সমাজ কি বলবে তার কোনো চিন্তা নেই তোমার। সমাজ বাদ দাও, আমার তো ভাবতে জঘন্য লাগছে। ছেলেটাকে অত বকো না তো, ওর কি দোষ? তুমি এই বিষয়ে একদম কথা বলো না। তোমার লাইফে এই ছেলেটা এমন বিগড়ে গেছে। মা, রাতে খিচুড়ি খাবো গরু ভুনা দিয়ে, এখন একটু বিরিয়ানি খাও তো। সকালে রোদেলা ছাদে যায় প্রকৃতি উপভোগ করতে। ধ্রুব রোদেলাকে এক পলক দেখার জন্য প্রতিদিন ছাদে যায়। রোদেলা ভাবছিল আজকে ধ্রুব আসেনি, ঠিক তখনই পেছন থেকে ধ্রুব বলে ওঠে, এসেছেন রোদ? তুমি এখানে? আমি তো প্রতিদিনই আসি রোদ, আপনি লুকিয়ে বেড়ান। দূরে সরে দাঁড়াও ধ্রুব, জ্বর কমেছে তোমার? নিজেই দেখুন। এই কথা বলে ধ্রুব খানিকটা ঝুঁকে আসলো রোদেলার দিকে। রোদেলা খুব লজ্জা পেল। সে দুহাত দিয়ে ধ্রুবকে সরিয়ে দিতে চলে যেতে নিলেই তখনই ধ্রুব বলল, আপনি কি চান তা কি আপনি জানেন রোদ? না, জানি না, জানতে চাইও না। রোদেলা আর কথা বাড়লো না, ছাদ থেকে নেমে এলো। দুপুরবেলা রোদেলা তার নিজের ঘরে ঘুমোচ্ছিল, কিন্তু বাইরে খুব শব্দ হচ্ছিল, তাই সে ঘুমাতে পারছিল না। শব্দের জ্বালাতে বিরক্ত হয়ে সে বিছানায় উঠে বসে। তখনই রুমে রনি আসে। এই দাঁড়াও, কই যাচ্ছিস? উফ, কাজ আছে, এখন ডাকিও না তো, পরে এসে বলবো। বিরক্তের সহিত বলল রনি। তুই এখন বলবি, তোর ঘাড়ও এখন বলবে। তুই জলদি বল, এত ব্যস্ততা কিসের তোর? তারা দেখাচ্ছি তোর কান মোলে। আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। উফ, ছাড় না। তুই বলবি নাকি এবার গালে মারবো? বলছি তো, এমন করো কেন? ধ্রুব ভাইয়ের সাথে কাজ করছি আমি। কি কাজ? আর বাইরে এত শব্দ কিসের? ধ্রুব ভাইয়ের সব কাজে আসছে আজকে, তাই রাতে ছোটখাটো একটা পিকনিক হবে, ওটার জন্যই শব্দ। এবার ছাড়ো। শব্দ কম কর তোরা, রুমে থাকা যাচ্ছে না। রোদেলা রনি কান ছেড়ে দিল। রনি যেতে যেতে বলল, সারাদিন শুধু ধমক আর ধমক। এটা আপু নাকি জল্লাদ? ধ্রুব ভাইয়া যে কি দেখে আপুর প্রেমে পড়লো। তোকে আমি কয়টা ডাক দিয়েছি? পিকনিকে গেলে কি এমন হবে? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? পড়া আছে আমার। পড়তে হবে না আজকে, ভালো এক মা, তাছাড়া তোর ভার্সিটি, আমার অফিস আর রনির স্কুলও তো এখান থেকে কাছে, তাহলে অসুবিধাটা কোথায়? সেদিন আর ভার্সিটি যাওয়া হলো না রোদেলার। ঘর থেকে বের হলো না। বিকেলের দিকে একটু ছাদে যেতেই ছাদের এক কোণে ধ্রুবকে দেখে থমকে গেল রোদেলা। ধ্রুব তখনও দেখেনি তাকে। তড়িৎ গতিতে উল্টো পায়ে আবার ফিরতে নিলে পেছন থেকে ধ্রুব তাকে ডাকলো। দাঁড়ান রোদ। ধ্রুব অনেকবার ডাকলো, কিন্তু রোদেলা পিছু ফিরে তাকালো না আর দ্রুত গতিতে সিঁড়ি পেরুতে লাগলো। তার সঙ্গে সঙ্গে সিঁড়ি ভেঙে নিচে নামছে ধ্রুব। 3 তলায় আসতেই ধ্রুবকে নিজের কাছাকাছি অনুভব করলো রোদেলা।
আরো দ্রুত পা চালানোর আগে পেছন থেকে তার হাত খপ করে ধরে ফেল ধ্রুব। রোদেলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, এগুলো কি ধরনের অসভ্যতা ধ্রুব? হাত ছাড়ো। আপনাকে এতগুলো ডাক দিয়েছি, আমি শুনেননি? না, কালকে আসেননি কেন রোদ? ইচ্ছে হয়নি তাই। এবার ছাড়ো। এই বলে হাত ছাড়ানোর চেষ্টা করলো রোদেলা, কিন্তু ধ্রুব হাতের বাঁধন আরো শক্ত করলো। রোদেলাকে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। ইতিমধ্যে বিল্ডিং এর বাহিরে এসে গেছে তারা। দারুণ চাচার সামনে দিয়ে যখন ধ্রুব তাকে টেনে নিয়ে যাচ্ছিল, দারুণ চাচা কিভাবে হাসছিলেন তখন ভাবতে লজ্জা লাগছে রোদেলার। সে আবারও হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। রাগী গলায় ধমক দিল ধ্রুবকে। তোমার সমস্যা কি ধ্রুব? আমার হাত ছাড়ো, নইলে চর খাবে আমার হাতে, বেয়াদব কোথাকার। ধ্রুব জবাব দিল না। রাস্তার ওপাশে নিয়ে গেল বিল্ডিং এর বিভিন্ন মানুষের যাতায়াত রাস্তায়। তাদেরকে এভাবে হাত ধরা অবস্থায় দেখে ওরা কি ভাববে? ধ্রুব কি নির্বোধ হয়ে গেছে? রোদেলা নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। মুক্ত হাতটি দিয়ে জোরে চড়মালো ধ্রুবর ডান গালে। ভাবলো ধ্রুব হয়তো এবার হাত ছাড়বে, কিন্তু ধ্রুব তার হাত ছাড়ল না। একটা রিক্সা ডেকে তারা রিক্সায় উঠে পড়ল। রিক্সা এসে থামল একটি নদীর পাড়ে। রিক্সা থেকে নেমে ধ্রুব রোদেলার হাত ছেড়ে দিল। রোদেলা ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, বারবার মানা করা সত্ত্বেও আমাকে এখানে এনেছো কেন? ধরুন আপনি একটা পিকনিকের আয়োজন করলেন, সবাই জানলো পিকনিকটা আপনি করেছেন আপনার কাজিনদের জন্য, অথচ আপনার মনে অন্য কিছু। প্রতিদিনের চেয়ে আরেকটু বেশি সময়ের জন্য একজনকে দেখার তাড়নায় পিকনিকটি আয়োজন করেছেন আপনি। ওই একজনকে বারবার ডেকে পাঠিয়েছেন পিকনিকে আসার জন্য, তবু সে আসলো না, বরং আপনি তবু অপেক্ষা করে গেলেন ওই একজনের জন্য। একসময় পিকনিক শেষ হয়ে গেল, তখনও তার আসার নাম নেই। তাকে একটাবার দেখার ব্যাকুল ইচ্ছায় আপনি তার বারান্দায় দাঁড়িয়ে রইলেন প্রায় ভোর অবধি, কিন্তু ফলাফল শূন্যই রয়ে গেল। তখন আপনার কেমন অনুভূতি হবে? কষ্ট হবে না? দহন সৃষ্টি হবে না মনে? আমি অপেক্ষা করেছিলাম রোদ, আপনি আসেননি। রোদেলার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে সকল অনুভূতি সে মনের মধ্যে রাখলো, বাইরে আসতে দিল না। মনকে বোঝালো এ পাপ রোদেলাও এ অসম্ভব। আমি এখনই বাসায় যাব। চলুন। রিক্সা এসে থামলো বিল্ডিং এর সামনে। গেটের মাঝে বড় বড় করে লেখা রোদেলা ভবন। রোদেলা নামে এই বিল্ডিংটি তৈরি। রোদেলার বাবা রোদেলাকে নিয়ে অনেক আশা। সে আশা কিভাবে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করবে সে। তাছাড়া ধ্রুবর বাবাও ভীষণ ভালোবাসেন তার ছেলেকে, তেমনি শাসনও করেন। তিনি নিশ্চয়ই তার ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে রেখেছেন। সেখানে তার ছেলে তো তার কথা শুনছেই না, বিপথে হাঁটছে। নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা তো কোনো সঠিক কাজ নয়। সমাজ কি বলবে, আত্মীয় কি বলবে, তার চেয়ে বড় কথা ভবিষ্যতে কি হবে। ছোট ছেলের সঙ্গে কি চিন্তাধারা মিল হবে? রোদেলা দীর্ঘশ্বাস ফেল। ধ্রুব তার পাশেই হাঁটছে। একেবারে দোতলা পর্যন্ত এগিয়ে দিল সে। দরজার কাছাকাছি এসে রোদেলা যেতে নিলেই ধ্রুব আবদার করে বসলো, আপনাকে একটু জড়িয়ে ধরি রোদ। এই কথা বলে উত্তরের আর অপেক্ষা করলো না, হুট করে জড়িয়ে ধরল রোদেলাকে। নিজের বুকের সঙ্গে গভীরভাবে ঠেকিয়ে রাখলো ওর মাথা। রোদেলা শক্ত হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। ধ্রুবর বুকে ধাক্কা দিয়ে কাপা গলায় তেজ ঢেলে আদেশ দিল, কি করছো ধ্রুব? ধ্রুব বাড়ি ফেরার পথে রাস্তায় এক বৃদ্ধাকে চুড়ি বিক্রি করতে দেখে ভাবলো চুড়িতে রোদকে কতই না সুন্দর লাগবে। কল্পনায় সে অনেক কিছুই সাজাতে লাগলো। তখনই বৃদ্ধা তাকে প্রশ্ন করলো, কোনগুলা নিবা বাজান? তাড়াতাড়ি করো, বৃষ্টি আইতেছে, বাসায় যাবো। নীল চুড়িগুলো দিন তো দাদি। এই নেন বাজান। কত টাকা দাদি? 30। ধ্রুব বৃদ্ধাকে টাকাটা দিয়ে দেওয়ার পর বৃদ্ধা জিজ্ঞেস করলো, চুরি গুন কি তোমার বউয়ের লাগে কিনতেছো বাজান? না, প্রেয়সীর জন্য। ধ্রুব বাসে ফিরল রাত 12:36। ড্রয়িং রুমের চোপাই তার বাবা থমথমে মুখ নিয়ে বসেছিলেন। ধ্রুব বাসার ভেতর ঢুকতেই বাজখাই গলায় ধমক দিয়ে উঠলেন, কয়টা বাজে ধ্রুব? এখন বাসায় আসার সময় হলো তোমার? কোথায় ছিলে এতক্ষণ? বাইরে ছিলাম। বাহিরে কোথায়? দিন দিন তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ ধ্রুব। এত রাত পর্যন্ত বাইরে কি কাজ তোমার? আসলে কি জানো, দোষ তোমার না, ওই মেয়েটার। ওই মেয়ে তোমার জীবনে আসার পর থেকে তুমি এমন পাগলাটে ধরনের হয়ে গেছো। কি করো না করো সেটা কি তুমি নিজে জানো? তোমার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে মেয়েটা।
এখানে ওর কথা আসছে থেকে? যা করছি আমি নিজ ইচ্ছেতেই করেছি। সব বিষয় ওকে টানবেন না বাবা। দেখেছো তোমার ছেলেকে? পরের মেয়ের জন্য কি দরদ উতলে পড়ছে। নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলতেও মুখে বাজছে না ওর। না, আমার খুব ঘুম পেয়েছে। বিছানাটা একটু ঠিক করে দাও, আমি হাত মুখ ধুয়ে এসে ঘুমাবো। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল ধ্রুব। টেবিল রাখা চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভেবে ফোন হাতে নিল। তারপর রোদেলার নাম্বারে মেসেজ টাইপ করলো। কাল শাড়ি পরে আসবেন রোদ। পরক্ষণে হাতের কঠিন চাপে লেখাটা আবার কেটে দিল সে। পরের দিন আজ রোদের তাপটা একটু বেশি। রোদেলা ক্লান্ত নিঃশ্বাস ফেল। বাস থেমেছে, কন্ট্রাক্টর যাত্রী নিচ্ছে। সেদিকে যে রোদেলা আবারও জানালা গলিয়ে বাইরে তাকাতেই হঠাৎ কোত্থেকে ধ্রুব এসে বসে পড়ল তার পাশে। কোনো কিছু না বলে রোদেলার ওনা দিয়ে নিজে ঘমার্ত কপাল মুছতে মুছতে বলল, কি ভীষণ গরম পড়েছে তাই না রোদ? তুমি এখানে কি করছো? রোদেলার হাতেই পানির বোতল ছিল, সেটা ধ্রুবকে দিতে সে আগের মতোই মুখ লাগিয়ে পান করলো তা। এরপর পানির বোতল ফেরত দিয়ে অনুমতি চেয়ে বলল, আপনার হাতটা একটু দিন তো রোদ। কেন? ধ্রুব এবারও প্রশ্নের জবাব দিল না, নিজেই টেনে নিল রোদেলার হাত জোড়া। কোলে রাখা পকেট থেকে একটা একটা করে চুড়ি বের করে পরিয়ে দিতে লাগলো তার হাতে। রোদেলা কেন যেন বাধা দিতে পারল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। চুরি পরানো শেষ হতেই রোদেলার হাত টেনে উঠে দাঁড়ালো ধ্রুব। বলল, চলুন রোদ, বাইকে করে আজ সারা শহর ঘুরবো। বাইকের গতি বাড়ছে, শনশন আওয়াজে বাতাসে তীব্র ঝাপটা লাগছে কানে। ঠিকভাবে চোখ মেলে তাকাতে পারছে না রোদেলা। বাইকের পেছনের দিকটা আরো শক্ত করে খামচে ধরে সে চেঁচিয়ে বলল, স্পিড কমাও ধ্রুব। ভয় পাচ্ছেন রোদ? স্পিড কমাতে বলেছি, কথা শুনছো না কেন? ধ্রুব বাইকের স্পিড কমালো না, বরং আরো বাড়িয়ে দিল। এতে যেন ভয় দ্বিগুণ বেড়ে গেল রোদেলার। কোনো মতে ধ্রুবের কোমরের অংশে শার্ট শক্ত করে ধরে, চোখ মুখ খিচে মূর্তির মতো বসে রইল সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। এই বাইক থেকে পড়লে নিশ্চিত হাত পা ভেঙে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে ধ্রুব। একটু পর বাতাসের শব্দ কমে গেল, গায়ে তেমন বাতাস লাগছে না এখন। আশপাশটা কেমন নীরব শান্ত। পিট পিট করে চোখ মেলল রোদেলা। রাস্তার পাশে বাইক দাঁড় করানো, মাথা থেকে হেলমেট খুলছে ধ্রুব। রোদেলা চোখ মেলতে এসে বলল, নামুন রোদ। বাধ্য মেয়ের মতো বাইক থেকে নেমে পড়ল রোদেলা। এতক্ষণে দমিয়ে রাখা রাগটা ধ্রুবর উপর ঝালো। তোমাকে তখন স্পিড কমাতে বলেছিলাম আমি, না কমিয়ে উল্টো আবার বাড়িয়ে দিয়েছিলে কেন? আপনাকে একটু জ্বালাচ্ছিলাম রোদ, রাগ করবেন না। রোদেলা ধ্রুবর কথা রাখতে পারল না, সে প্রচন্ড রাগ করলো। কিছু বলতে যাবে, ধ্রুব তখন তার হাত ধরে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আমাকে এখানে কেন এনেছো ধ্রুব? আমি সকাল থেকে কিছুই খাইনি রোদ। কেন খাওনি? আপনার সঙ্গে খাবো বলে। আপনি আমাকে খাইয়ে দেবেন? তারপর ধ্রুব উঁচু গলায় হাঁক ছেড়ে ওয়েটারকে ডাকলো। মেনু কার্ড থেকে কিছু খাবার অর্ডার করে রোদেলাকে বলল, আমার কাছে এসে বসুন রোদ, ওখান থেকে আপনার অসুবিধে হবে। তুমি এবার বেশি বেশি করছো না ধ্রুব? একদমই না। দেখো ধ্রুব, তুমি যদি এই আবদারটা আমাকে একজন ছোট ভাই হিসেবে করতে, বিশ্বাস করো আমি সেটা পূরণ করতাম, কিন্তু তুমি তো তা করছো না। আমি তোমার বয়সে 3 বছরের বড় ধ্রুব। আমাদের এইভাবে একসাথে ঘোরার মানে নেই, তোমাকে খাইয়ে দেওয়ার মানে নেই। তুমি যা চাইছো তা কখনো সম্ভব না। আমাদের সমাজ পরিবার এটা কখনোই মানবে না। মূল কথা, আমিও তোমাকে চাইছি না, তবে কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছো তুমি? কেন বুঝতে পারছো না এটা অসম্ভব? কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি রোদ, আপনি কেন সেটা বুঝতে পারছেন না? হঠাৎ কান্না পেয়ে গেল রোদেলার। ছেলেটা এমন অবুঝের মতো করছে কেন? এটা বিদেশ না, বাংলাদেশ, যেখানে নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা মানে মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে। নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করা মানে ছেলেটার কপাল খারাপ। বার কয়েক কলিং বেলের আওয়াজ পেতে রোদেলার মা এসে দরজা খুলল। দরজার সামনে ধ্রুবর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হলো। আরে ভাই, আপনি আসুন, ভেতরে এসে বসুন। আপনাদের কর্তা বাসায় আছেন? ওনার সাথে আমার কিছু কথা আছে। আছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকবো না, ওনাকে এখানে ডাকুন। জি। রোদেলার বাবা ধ্রুবর বাবাকে দেখে খানিকটা হাসলেন,
বিনয়ের সঙ্গে বলেন, কোনো সমস্যা ভাই, এই সময় আসলেন? হ্যাঁ, এই মাসের ভাড়াটা দিয়ে এসেছি। যত দ্রুত সম্ভব অন্য বাসা দেখব। আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে। মানে কেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভাই? সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই বাহিরে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কি করেছে? আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে। যেই দেখেছে আমার ছেলের অনেক টাকা, ভবিষ্যৎ উজ্জ্বল, সে আমার ছেলের গলায় ঝুলে চলে এসেছে। আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আপনার মেয়ে। ওকে ছাড়া আমার ছেলে যেন কিছুই বুঝেই না। অথচ আপনার মেয়ের কি নাটক! নিজেই আমার ছেলের মাথা নষ্ট করে নিজেই কমপ্লেন করছে। আমার ছেলে কি না আপনার মেয়েকে বিরক্ত করে। আরে আপনার মেয়ে একটা থার্ড ক্লাস, নিজের চেয়ে ছোট ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়ে কেমন তা আপনার থেকে জানতে হবে না আমার। নিজের ছেলের দোষ আমার মেয়ের ঘাড়ে চাপাবেন না, খবরদার। আপনাদের থেকে ভদ্রতা শিখতে হবে না আমার, নিজেরা আগে শিখে আসুন গিয়ে। আগামী মাসের 1ম তারিখেই যেন এই ফ্ল্যাটে আপনাদের কাউকে না দেখতে পাই আমি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাদের। কি ভেবেছেন আপনারা? আমার ছেলেকে নিজের বশে আনতে চাইবেন আর আমি আনতে দেব? কখনো না। রোদেলার মা রান্নাঘর থেকে ছুটে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রোদেলার আব্বু? উনি এত চেঁচাচ্ছেন কেন? আশরাফ সাহেব উত্তর দিলেন না, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেঝের দিকে। রোদেলা তখনই বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। ধ্রুব শত ডাকলেও থামেনি। রিক্সা পাওয়া মাত্রই উঠে বসে তাতে। নিজের ফ্ল্যাটে আসতেই খানিকটা অবাক হয় সে। প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত আজকের পরিবেশ। রোদেলার বাবা সোফায় চুপচাপ বসেছিলেন, সেদিকে একবার তাকিয়ে রোদেলা নিজের রুমে যেতে নিলে পেছন থেকে ওনার গম্ভীর ডাক, এদিকে আয় রোদেলা। জি বাবা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখ, নতুন বাসা পেলেই এই ফ্ল্যাট ছেড়ে দেবো আমরা। হঠাৎ কেন বাবা? তোর কি ধ্রুবর সঙ্গে সম্পর্ক আছে রোদেলা? না না বাবা, হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? রোদেলা রুমে ঢুকতেই রনি হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপু, আব্বু কিছু বলেছে তোমাকে? বকেছে? বকবে কেন? মা তোমাকে কিছু বলেনি? না তো, কিন্তু কি হয়েছে বলো তো আমাকে। আমি পুরোটা জানি না, ওই সময়ে বাসায় ছিলাম না। তবে আমাদের বিল্ডিং এর কার্তিক থেকে জেনেছি দুপুরে নাকি ধুপ্র ভাইয়ার আব্বু এসেছিল বাসায়। তোমার না বাবুকে আজে বাজে কথা বলে গেছে। সম্ভবত তোমার আর ধুপ্র ভাইয়াকে নিয়ে ঝগড়াও লেগেছিল বললো। বিল্ডিং এর মানুষ জড়ো হয়ে গেছিল আমাদের বাসার সামনে। তখন থেকে আব্বু এমন রেগে আছে। আমি তো ভেবেছিলাম আব্বু তোমাকে বকবে, একটু আগে আমাকে বকছিল। পানি দে তো রনি। পাশে টি টেবিল থেকে রনি বোনকে পানি খেতে দিল। রোদেলার খুব কান্না পেল। সে কখনো ভাবতেও পায়নি তার জন্য তার বাবাকে অপমানিত হতে হবে। প্লিজ কান্না করো না আপু, আমি ধুপ্র ভাইয়ের সাথে আর মেলামেশা করবো না। তুমি শুধু কান্না থামাও। দুদিন ধরে রোদেলা ভার্সিটিতে যাচ্ছে না, বেলকনি ছাদ কোথাও না। কারণ ঘর থেকে বেরোলেই তো ধ্রুবর মুখোমুখি হতে হবে তাকে, যা সে চায় না, একদম চায় না। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের ডাক শুনতে পেল রোদেলা। রোদেলার মা জোরে জোরে চেঁচিয়ে বলছে, ছাদ থেকে ডান দিকের গাঁদা ফুল গাছটা নিয়ে আয়, গাছটা এমনিতেই নষ্ট হওয়ার পথে, পানিতে হয়তো মরেই যাবে। রনি বাসায় নেই। শত মানা করার পরও শেষে দেখা যাবে তাকেই যেতে হয়েছে ছাদে। তাই রোদেলা ছোট্ট করে জবাব দিল, আনছি। বৃষ্টিতে ছাদ পিচ্ছিল হয়ে আছে। রোদেলা প্লেট টপ নিয়ে সাবধানে পা টিপে টিপে আসছিল। তখনই দেখে ধ্রুব ছাদে দরজায় দাঁড়িয়ে আছে। রোদেলা ধ্রুবকে পাশ কাটিয়ে চলে আসতে চাইলে ধ্রুব রোদেলার পথ আটকে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করে, কেঁদেছেন কেন রোদ? তোমাকে কেন বলবো? আপনারা বাসা ছেড়ে যেতে বলেছেন রোদ। কেন কেন এত জ্বালাচ্ছেন আমাকে? আমি তোমাকে জ্বালাচ্ছি না ধ্রুব, বরং তুমি জ্বালাচ্ছ আমাকে। আমার কাছ থেকে দূরে থাকো। আমি তোমাকে ভালোবাসি না, তবুও কেন পিছু ছাড়ছো না আমার? কেন নিজের সময় নষ্ট করছো? আপনি আমাকে ভালোবাসবেন রোদ, একদিন ঠিক ভালোবাসবেন। এত কিছুর পর তুমি কিভাবে ভাবছো আমি তোমাকে ভালোবাসবো? অন্তত তোমার বাবার ওরকম ব্যবহারের পর তো কখনো না। মানে? জানো না তাই তো? তোমার বাবাকে জিজ্ঞেস করে নেবে। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, রাখবে? সেটা কি? দয়া করে আমার পিছু ছেড়ে দাও। ধ্রুবর বাবার সঙ্গে ধ্রুবর দেখা হয় না প্রায় 2 দিন। আজ শুক্রবার। জুমার নামাজ পড়ে ড্রয়িং রুমের সোফায় বসে টেলিভিশন দেখছে ধ্রুব। টেলিভিশনের চ্যানেল
পাল্টাতে পাল্টাতে উঁচু গলায় ডেকে উঠল সে। মা, ঠান্ডা পানি দাও। অপেক্ষা করো, আনছি। ততক্ষণে ধ্রুবর বাবা এসে পড়েছেন বাসায়। ড্রয়িং রুমের টেবিলের উপর মাথার টুপি খুলে রেখে সোফায় বসতে বসতে বলেন, আজ সূর্য কোথায় উঠেছে ধ্রুব? সকাল সকাল বাইরে না গিয়ে বাসায় বসে আছো যে? ধ্রুব জবাব দিল না। চ্যানেল পাল্টানোতে সম্পূর্ণ মনোযোগ তার। তিনি আবার বলেন, বেকার না ঘুরে এবার একটু ব্যবসাও তো হাত লাগাতে পারো ধ্রুব। ম্যানেজারকে বলে দেবো আমি, টুকিটাকি কাজ করবে। এরপর মাস্টার শেষ হতেই ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে দেবো তোমার। ধ্রুবকে কোনো কথা বলতে না দেখে সে আবার জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? আমরা এই বাসা ছেড়ে যাচ্ছি কেন বাবা? কোনো থার্ড ক্লাস পরিবারের ফ্ল্যাটে আমরা থাকবো না। ওদের মাঝে কি থার্ড ক্লাস দেখেছো তুমি? শুধু একটা কারণ দেখাও। দেখার আর কি বাকি আছে? ওই মেয়ে যেভাবে তোমার ব্রেন ওয়াশ করেছে, আমি কিছু বললে সেটা বিশ্বাস করবে তুমি? অবশ্যই না, কারণ তুমি ভুল বুঝছো এবং করছো। উনি আমার ব্রেন ওয়াশ করেননি বাবা, বরং আমি ওনাকে বিরক্ত করছি। এইসব বলতে লজ্জা করছে না তোমার ধ্রুব? একদম না। বিয়ে করলে আমি রোদেলাকেই করব বাবা, সেটা তুমি চাও বা না চাও। খবরদার ধ্রুব, আমার সন্তান হয়ে আমার মতামতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না তুমি। তোমার ছেলে? সিরিয়াসলি? হঠাৎ করে এত অধিকার দেখাচ্ছ কেন তুমি? আমি যখন নিঃস্ব ছিলাম তখন কোথায় ছিল তোমার এই অধিকার বোধ? সবার বাবা যখন তাদের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেত তখন কোথায় ছিলে তুমি? যে বয়সে বাবার সঙ্গে অন্যরা খেলাধুলা করত সেই বয়সে আমি কেন ব্যতিক্রম ছিলাম? তুমি কখনোই আমার ভালো চাওনি বাবা। আমার বন্ধু বান্ধব, জামা কাপড়, স্কুল কলেজ সব তোমার কথা অনুযায়ী হবে না। রোদেলাকে আমি ছাড়বো না বাবা, কখনো না। আমি ওই মেয়েকে কখনোই নিজের ছেলের বউ হিসাবে মানব না ধ্রুব। তুমি কেন বারবার ভুলে যাচ্ছ? মেয়েটা তোমার বয়সের 3 বছরের বড়। ভুলিনি বাবা, আর এটাও ভুলিনি আমি ওনাকে ভালোবাসি। এত চিৎকার চেঁচামেচি শুনে ধ্রুব মা রান্নাঘর থেকে ছুটে এলো, কিন্তু ততক্ষণে ধ্রুব তার রুমে চলে গেছে। কি হয়েছে ধ্রুবর আব্বু? আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আর ধ্রুব কোথায়? ধ্রুবর নাম মুখে নেবে না তুমি, তোমার কারণে ছেলেটা এত বিগড়ে গেছে। তখন সকাল 9:30টার কাছাকাছি। অনেকদিন ভার্সিটিতে না যাওয়ায় আজ মিমি বেশ তাড়া দিচ্ছে রোদেলাকে। তৈরি হতো খানিক দেরি হয়ে গেছে তার। দ্রুত তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই ইফাতের চোখ পড়ে গেল। মুখ ভরে হেসে সে জিজ্ঞেস করল, কেমন আছো রোদেলা? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভার্সিটি যাচ্ছ নিশ্চয়ই? আমিও এখন বের হব। চলো তোমাকে পৌঁছে দেই। না কিছু না, ভালো বলেছো নওয়াজ। রোদেলা দ্রুত চা, একটু পরেই 10টা বাজবে, দেরি হচ্ছে না তোর? আর একটু হলেই তো পড়ে যাবে রোদেলা, এদিকে চেপে বসো। আমার তো যথেষ্ট দূরত্বে বসে আছি। সমস্যা নেই, আমি ঠিক আছি ভাইয়া। কই ঠিক আছো? আমি তো দেখছি রিক্সা একটু টোকা খেলেই রাস্তায় পড়ে যাবে। আজ সারাদিন ধ্রুবর দেখা মিলল না। ভার্সিটিতে কোথাও দেখতে পায়নি রোদেলা। আজ কি তবে ধ্রুব আসেনি? মনে মনে নিজেকে জিজ্ঞেস করতে দীর্ঘশ্বাস ফেল সে। ছেলেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। প্রতিদিনের জ্বালাতন করাটা এক অদের সময়েই ফেলছে তাকে। রিক্সা খুঁজতে গিয়ে দেখল রাস্তায় আজও রিক্সা চালকের হরতাল। নিরুপায় হয়ে বাঁচে উঠল সে। জানালার পাশে ছিটে আগে থেকে একটা ছেলে বসেছিল। এই ক্লান্ত শৈনী দাঁড়িয়ে থাকাও সম্ভব না। অগত্যা ছেলেটির পাশে বসল সে। কোলাহলপূর্ণ যান্ত্রিক যানবাহনটি পরপর দুটো স্টপে এসে থামল। কিছুক্ষণ যাওয়ার পর যখন তৃতীয় স্টপে বাসটি থামল, বাসের দরজা দিয়ে ধ্রুবকে ঢুকতে দেখল রোদেলা। ভুলকে গেল ওকে দেখে, চোখ বড় বড় করে তাকালো। এসে পাশের সিটের ছেলেটিকে সরাসরি বলল, ভাইয়া, সামনে একটা সিট খালি আছে, আপনি ওখানে গিয়ে বসুন। ছেলেটা হেডফোন কানে লাগিয়ে শুনছিল। ছেলেটা হেডফোন কান থেকে খুললো, আঞ্চলিক ভাষার টানে সহিত প্রশ্ন করলো, জি, কিছু বলবেন? আপনি সামনের সিটে গিয়ে বসুন। আশ্চর্য কেন? আপনার পাশের মেয়েটি আমার বউ, তাই অন্য সিটে বসুন, আমি ওর সাথে বসবো। আপনার বউ হলে নিয়ে যান, আমি আমার সিট ছাড়বো কেন? উঠুন রোদ। ধমকে ভয় পেয়ে রোদেলা কণ্ঠে দাঁড়িয়ে গেল। ধ্রুব এবার সত্যি ছেলেটাকে ধমক দিয়ে উঠল। জায়গা দিন। হ্যাংলা পাতলা ছেলেটি মুখ বাঁকালো, কি যেন বিড়বিড় করে জায়গা দিল রোদেলাকে। রোদেলা পা বাড়ানোর আগেই তার হাত ধরে বাস থেকে নেমে গেল ধ্রুব। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ধমকে সুরে বলল, বেয়াদব, ছেলেটার সঙ্গে বসেছিলেন কেন?
আর সিট ছিল না, বাসে উঠতে হবে কেন? রিক্সা পাইনি। তবে সিএনজি নিতেন, কিংবা আমাকে বলতেন ওই ছেলের সাথে কেন বসবেন। আর আমি তো কিভাবে আপনার দিকে তাকাচ্ছিল খেয়াল করেছেন? ধ্রুব কিছুতেই তার রাগ কমাতে পারছে না। সে আর রোদেলা একটি পার্কে বসে আছে। রোদেলা জিজ্ঞেস করলো, আর কতক্ষণ ধ্রুব? আমি রাগ কমাতে পারছি না রোদ, অপেক্ষা করুন। আকাশ কালো হয়ে আসছে ধ্রুব, যে কোনো সময় বৃষ্টি নামবে। নামুক। রোদেলার পায়ে চিনচিনে ব্যথাটা বেড়ে গেল। সে সময় বাস থেকে টেনে আনার সময় কি যেন পায়ে বাড়ি খেয়েছিল তার। ফলস্বরূপ বাম পায়ের গোড়ালি গভীরভাবে কেটে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল রোদেলা। ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, পানি খেয়ে রাগ কমাও ধ্রুব, দেরি হচ্ছে আমার, এতক্ষণ বসে থাকতে পারবো না আমি। ধ্রুব বাধ্য ছেলে মতো পানিটা নিল। সববারের মতো এবারও মুখ লাগিয়ে পানি পান করলো। বলল, বোতলটা আপনাকে আর ফেরত দিচ্ছি না রোদ, এটা আমি আমার কাছে রেখে দেব। রোদেলা আনমনে হাত বাড়িয়ে ধ্রুবর এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিল। বিস্ময় যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব কেঁপে উঠল খানিক। রোদেলা হাত সরাতে নিলে তার হাত ধ্রুব ধরে ফেলল। সরল গলায় অনুরোধে বলল, হাত সরাচ্ছেন কেন রোদেলা? আমার ভালো লাগছে, আবার করুন। তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি বুঝতে চাইছো না কেন? আমার উপর একটু বেশি আশা করে আছো, কেন এমন করছো? কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে ভালোবাসি না? আপনার আর আমার মাঝে কোনো ধরনের বৈবাহিক কিংবা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব। তোমার বাবা, পরিবারও আমাদের কখনো মেনে নিবে না, না মেনে নিবে আমার বাবা। তবু কেন আমাকে নিজের এতটা কাছে টেনে আনছো? হুটহাট হাত ধরছো, যেখানে ইচ্ছা নিয়ে যাচ্ছ। এসব বন্ধ করো ধ্রুব, নিজের অধিকার খাটানো বন্ধ করো। সম্ভব না রোদ, দরকার হলে আমি সারা জীবন আপনার পিছু নিব, তীর্থের মতো অপেক্ষা করব, তবুও আপনাকে কখনো ছাড়বো না। আপনাকে কাছে টেনে নেব, হুটহাট হাত ধরবো, অধিকার খাটাবো, কেননা আপনি আমার, আপনাকে ভালোবাসার অধিকারও আমার। হঠাৎই ধ্রুবর চোখ যায় রোদেলার পানে। সে ব্যাকুল হয়ে জানতে চায়, আপনার পায়ে কি হয়েছে রোদ? রোদেলা নিজের পায়ের দিকে তাকালো। গোড়ালি থেকে পায়ের তালু অবধি আদবে চার রক্তে সূক্ষ্মরেখা দেখা যাচ্ছে। তার উত্তরে অপেক্ষা না করেই বোতলের পানিটুকু পায়ে ঢেলে দিল ধ্রুব। প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে আঘাতপ্রাপ্ত স্থানে বেঁধে দিল। আবারও প্রশ্ন করে উঠল, ব্যথা কিভাবে পেয়েছেন? বাস থেকে নামার সময় কিভাবে যেন কেটে গেছে। ধ্রুব রুমালের উপরে আলতো হাত বোলালো। বলল, দুঃখিত রোদ, আমি খেয়াল করিনি। সমস্যা নেই, এতক্ষণে তোমার রাগ কমেছে নিশ্চয়ই। এবার আমাকে যেতে দিও। হুম, আপনি আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছেন। দুপুরা নতুন বাসা নিয়েছে। পাশের এলাকার বাসাটি একটু বেশি ছোট। পরে না হয় নতুন বাসা খুঁজবে, কিন্তু এখন আর এক মুহূর্ত এ বাসায় থাকবে না। রোদেলা সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে ধ্রুব খানিক উঁচু গলায় বলল, আস্তে হাঁটুন রোদ, আপনার পায়ে ব্যথা। রোদেলা, রোদেলা চমকালো। উপরে তাকাতে দেখলো ইপ্তি দাঁড়িয়ে আছে প্রথম তলার সিঁড়ির কাছে। সে নেমে রোদেলার মুখোমুখি দাঁড়ালো। ধ্রুবকে একবার আর চোখে দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করলো, আজকে এত দেরি করে আসলে যে রোদেলা? তোমার সাথে ছেলেটা কে? আমাদের বাড়িওয়ালার ছেলে। এটা কি ওই ছেলেটা? চলুন রোদ, দাঁড়িয়ে আছেন কেন? বলে উত্তরের অপেক্ষা না করে রোদেলাকে নিয়ে উপরে চলে গেল সে। ইপ্তি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল শুধু, কিছু বলতে গিয়ে আবার থেমে গেল। দ্বিতীয় তলায় আসতেই রোদেলার হাত ছেড়ে দিল ধ্রুব। স্বাভাবিক স্বরে বলল, ছেলেদের থেকে দূরে থাকবেন রোদ, আমি আমার রাগ সামলাতে পারি না, হিংসে তো আরো না। উবুদ্ধ হয়ে বিছানায় শুয়ে আছে ধ্রুব। দরজার করাঘাতে ঘুমোতে বেশ অসুবিধা হচ্ছে তার। চোখ মুখ কুচকে সে চেঁচিয়ে উঠল, কে? আমি। দরজা খোলা আছে, আসো। অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। বিছানায় ছেলের মাথার কাছে এসে বসলেন। আলতোভাবে চুলে হাত বোলাতেই ঘুমো ঘুমো চোখে একবার মায়ের দিকে তাকালো ধ্রুব। পরপরই আবার চোখ মুদে জোরালো গলায় বলল, এত সকাল সকাল বিরক্ত করতে চলে এলে, আমার ঘুম এখনো ফুরোয়নি। ফুরাতে হবে না। কটা বাজে দেখেছিস? 8:30। এখনো তোর এত সকাল সকাল মনে হচ্ছে? বাহিরে তাকা তো একবার। আর একটু ঘুমাবো, ডেকো না তো। এত পাজি হয়েছিস, সারাদিন শুধু ফাজলামি আর ফাজলামি। তোর বউ যে তোকে কিভাবে সামলাবে? আমার বউ তো রোদই হবে মা, উনি আমাকে ঠিক সামনে নেবেন।
দুবার মা চুপ হয়ে গেলেন। হঠাৎই তার মন খারাপ হলো। উঠে পড়, তোর বাবা তোকে ডাকছিলেন। অফিসের কি যেন কাজ আছে। অফিসের কাজে আমার কি কাজ? আমি কি জানি, তুই গিয়ে দেখে আয় যা। কাবার থেকে টি শার্ট নিতে গিয়ে বারান্দায় চোখ যেতে পুরো কুচকে গেল ধ্রুবর। কপালে বলিরেখাগুলো স্পষ্ট হয়ে এলো। বিল্ডিং এর সামনে বড়সড় একটা ট্রাক দাঁড় করানো। এত সকাল সকাল এই ট্রাক এখানে কেন? প্রশ্নবিদ্ধ নয়নি মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো ধ্রুব। গেটের সামনে এই ট্রাকটা কিসের মা? পাশের বিল্ডিং এ হবে হয়তো। পাশের বিল্ডিং এর ট্রাক আমাদের বিল্ডিং এর সামনে দাঁড় করানো কেন? আমি কিভাবে জানবো? আর তুই বা এত প্রশ্ন করছিস কেন? দেরি হলে আবার তোর বাবা বকবে। তাড়াতাড়ি তৈরি হ যা। রোদেলাকে ভার্সিটির পাশের একটি বাসা দেওয়া হয়েছে, যাতে ধ্রুব এই বাসে এসে তাকে ডিস্টার্ব করতে না পারে। বারান্দায় বোধহয় আরো দুটো ফুলের টব আছে, নিয়ে আয় তো। আর জলদি আয়, তোর গাড়ি এসে গেছে। অসংখ্য দীর্ঘশ্বাস ফেলে টব দুহাতে নিতেই টের পেল টবগুলো ভীষণ ভারী, কষ্ট হচ্ছে নিতে। বহু কষ্টে সদর দরজার কাছে এসে থামতে কোত্থেকে ইপ্তি চলে এলো সেখানে। কিছুক্ষণ রোদেলার দিকে পর্যবেক্ষণ দৃষ্টিতে তাকিয়ে বড় টবটা নিয়ে নিল ওর হাত থেকে। রোদেলা বাধা দিয়ে বলল, আমি পারবো ইফতি ভাইয়া, আপনাকে কষ্ট করতে হবে না। সমস্যা নেই, এবার চলো। আঙ্কেল বকবকি করছেন। রোদেলা আর কিছু বলল না। সিঁড়ি বেয়ে নামার সময় কি দারুণ পীড়াদায়ক অনুভূতি হচ্ছিল তার। বাইরে আসতেই বারবার এদিক ওদিক তাকাচ্ছিল সে, এক পলক ধ্রুবকে দেখতে একটুখানির জন্য। কাউকে খুঁজছো রোদেলা? বারবার এদিক ওদিক তাকাচ্ছ যে, হোঁচট খাবে তো। কাউকে খুঁজছি না, এমনি দেখছিলাম। কোথাও বেশি দিন রইলে জায়গাটার প্রতি মায়া তৈরি হয়ে যায়, ছেড়ে যেতে ইচ্ছে করে না। এটাই স্বাভাবিক। নতুন জায়গায় কিছুদিন থাকো, ওটাও প্রিয় হয়ে যাবে। এই জায়গার কথা আর মনে পড়বে না, তাই মন খারাপ করো না। নতুন বাসায় রোদেলার ভালো লাগছিল না। এখানে সবকিছু অপরিচিত আর বেখাপ্পা লাগছিল তার কাছে। রোদেলা ঘন ঘন শ্বাস নিল। মিমি তার পাশেই দাঁড়িয়েছিল। মোবাইলে কি যেন করছিল সে। হঠাৎ উঁচু গলায় বলল, দেখ রোদেলা, ওটা ধ্রুব না? ধ্রুব নামটা কর্ণকুহরে প্রবেশ করতেই তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো রোদেলা। মিমির ইশারাকৃত জায়গায় তাকাতে ল্যাম্পপোস্টের আধাওয়ালায় ক্ষীণ স্পষ্ট মুখ দেখতে পেল। ধ্রুব দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মিমি আবার বলল, কিরে, ওটা ধ্রুব না? রোদেলার বিশ্বাস হচ্ছে না, তবুও মানতে হবে, কেননা ওটা ধ্রুবই। তুই এখানেই দাঁড়া মিমি, আমি দেখে আসছি ও কেন এসেছে। রোদেলা আর দাঁড়ালো না, গায়ে ওড়না জড়িয়ে চোরা পায়ে চলে গেল বিল্ডিং এর বাহিরে। এই বিল্ডিং এ দারোয়ান নেই, তাই বেশি অসুবিধাই হলো না। ধীর পায়ে ধূপের মুখোমুখি দাঁড়ালো সে। মুখ তুলে হঠাৎ রোদেলাকে নিজের সামনে দেখলো। চমকালো না ধ্রুব, কথাও বলল না, শুধু হালকা কেঁপে উঠল তার চোখ। শ্বাস ফেলে রোদেলাই প্রথমে প্রশ্ন ছিল, তুমি এখানে কি করছো ধ্রুব? ধ্রুব কোনো উত্তর দিল না। কথা বলছো না কেন ধ্রুব? তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেয়েছো? আমাকে না বলে চলে এলেন কেন রোদ? রোদেলা জবাব দিতে পারল না। ধ্রুব নিজের বাহুতে সূক্ষ্ম ব্যথার আভাস পেতেই অল্প চেঁচিয়ে বলল, উফ মশা। তুমি শুধু শুধু এত মশার মাঝে দাঁড়িয়েছিলে কেন ধ্রুব? চলে যাও। আমার প্রণয়ের দৃঢ়তা মশারাও জানে রোদ, শুধু আপনিই বুঝলেন না। রোদেলা কোনো জবাব দিল না। ধ্রুবর হাতের দিকে নজর যেতেই বিমুখ দৃষ্টিতে তাকায় সে। উন্মুক্ত ফর্সা হাত দুটি বিন্দু বিন্দু রক্ত লালে শোভিত। গলায়ও আছে বিশেষ করে থুতনি মাঝ বরাবর। মশার কামড়টি একটু বেশি নজর কাড়ল তার। থমকে যাওয়ার কণ্ঠে আনমনি বলে উঠল, থুতনিতেও কামড় দিয়েছে? মেয়ে মশাগুলো বড্ড বেয়াদব রোদেলা। আমার ঠোঁটে কামড়াতে চেয়েছিল, কিন্তু সেখানে তো শুধু আপনার অধিকার, তাই দেইনি। রেগে গিয়ে আমার থুতনি কামড়ে চলে গেল। এরূপ কথাই লজ্জা পেয়ে রোদেলা খুব খুব করে কেসে উঠল। অস্বস্তিতে এদিকে তাকাতে বলল, চলে যাও ধ্রুব। আপনাকে একটু দেখতে এসেছিলাম রোদ, মন ভরেনি, আরেকটু দেখি চলে যাব। রোদেলার হাত থেকে বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গেছে। আলু, টমেটো, শসা এক একে ছড়িয়ে পড়েছে রাস্তায়। রোদেলা দ্রুত সেগুলো কুড়িয়ে নিতে লাগলো। হঠাৎ নিজের হাতের পাশাপাশি বলিষ্ঠ একজোড়া হাত দেখতে পেল সে। তার সঙ্গে সঙ্গে হাত জোড়ার মালিকও সাহায্য করছে তাকে। কপালে ভাঁজ ফেলে পাশ ফিরে তাকাতে ধ্রুবকে দেখতে পেল সে। আটকে উঠল, হাত থেমে গেল আপনা আপনি।
দুপুর কপালে সাদা কাপড়ে বিশাল বড় ব্যান্ডেজ করা। ঠোঁটের কোণ ডান গালটা রক্তাক্ত হয়ে আছে। ধ্রুব স্বাভাবিকভাবে সব ভরে নিল ব্যাগে। এক হাতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বসে আছেন কেন রোদ? উঠুন। তোমার এই অবস্থা কিভাবে ধ্রুব? কাল রাতে অবধি তো ঠিক ছিলে। চলুন রোদ, রোদে দাঁড়ানো যাচ্ছে না, গরম লাগছে ভীষণ। ফুটপাতের এক কোণে ধ্রুবর বাইক দাঁড় করানো। পাশে বাদাম বিক্রেতা এক ঝুড়ি বাদাম নিয়ে আসন পেতে বসে আছে। বাইক থেকে ঠান্ডা পানির বোতলটা নিল ধ্রুব, কিছুটা পানি খেলো আর কিছুটা দিয়ে মুখ ধুলো। বাদাম বিক্রেতাকে বলল, মামা 20 টাকার বাদাম দিন তো। তারপর কোনরূপ অনুমতি ছাড়াই রোদেলার ওড়না টেনে ভেজা মুখ মুছতে লাগলো ধ্রুব। রোদেলা রেগে বলল, কি করছো ধ্রুব? রাস্তায় আছো, ভুলে গেছো? আজ ভীষণ গরম পড়েছে তাই না রোদ? তুমি কিন্তু এখনো বলো ধ্রুব, কার সঙ্গে মারপিট করে এসেছো? কাল রাতে কয়েকটা ছেলে একটা মেয়েকে মলেস্ট করতে চেয়েছিল। আমি আটকাতে গেলে মা নিয়ে বাজে কথা বলে। আমি সহ্য করতে পারিনি রোদ। তাই বলে মারপিট করবে? কিভাবে আঘাত পেয়েছো দেখেছো? ধ্রুব হাসলো খানিক। রোদেলার পড়ে যাওয়া ঘোমটাটি কপাল অব্দি ভালোভাবে টেনে দিল, আলতো করে ছুঁয়ে দিল তার শুভ্র গাল। তারপর বলল, আপনি আমাকে ঠিক কতটুকু ভালোবাসেন তা আপনি নিজেও জানেন না রোদ। আমি আপনাকে ভালোবাসি না। ভুল, আপনি আমাকে ভীষণ ভালোবাসেন। ধ্রুবর এত আত্মবিশ্বাস নিয়ে বলা কথাটি শুনে দ্বিধায় পড়ে গেল রোদেলা। সে সত্যি ধ্রুবর প্রতি এক ধরনের অদ্ভুত অনুভূতি অনুভব করে, যার নাম সে জানে না। শুধু জানে ধ্রুব আশেপাশে থাকলে অস্থিরতা আষ্টে পৃষ্ঠে জেগে বসে তার মাঝে। প্রবল ভয়ঙ্কর অনুভূতিতে মিয়ে যায় সে। কি সত্যি সে ধ্রুবকে ভালোবাসে? মনে মনে প্রশ্নটি উত্তর খুঁজতে গিয়েও থেমে যায়, আবার বাস্তবতা থামিয়ে দেয়। নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, আমার বাজারের ব্যাগ কোথায়? ভয় নেই রোদেলা, আমি খেয়ে ফেলবো না আপনার বাজারের ব্যাগ। ততক্ষণে বাদাম বিক্রেতা বাদাম এগিয়ে দিয়েছে তাদের দিকে। ধ্রুব পকেট হাতড়ে মানি ব্যাগ বের করলো। বাদামের দাম মিটিয়ে রোদেলার সামান্য দূরত্বে বাইকে হেলান দিয়ে দাঁড়ালো। বাদামের ঠোঙ্গাটি রোদেলার দিকে বাড়িয়ে নিঃসংকোচ আবদার করে উঠল, মায়ের সঙ্গে রাগ করে এসেছি রোদ, সকাল থেকে কিছুই খাইনি। বাদামগুলো একটু খাইয়ে দিবেন আমায়? আমার বাজারের ব্যাগটা দিন ধ্রুব, আমি চলে যাব। এখনই চলে যাবেন? হ্যাঁ। চলুন আমি পৌঁছে দিব। ড্রয়িং রুমে অস্থির মনে বসে আছে ধ্রুবর মা। কোনো এক অজানা কারণে ধ্রুবর সঙ্গে তার কাল রাত থেকে কথা বলছে না। রুমের দরজা আটকে ছিল, আজকে আবার সকাল সকালে কোথায় যেন চলে গেছে, তাকে বলেও যায়নি। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তখনই কলিং বেলের আওয়াজ পেতেই চমকে উঠলেন তিনি। দ্রুত গিয়ে দরজা খুলেন। ধ্রুব গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। ছেলের মুখ পানি গভীর মায়াময় দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করলেন, এই শরীর নিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলি ধ্রুব? রাত থেকে কিছু মুখেও নিসনি, ক্ষুধা লাগছে, নাস্তা পারবো? না, খাবো না। রাত থেকে কি শুরু করেছিস তুই? ঠিকভাবে কথা বলছিস না, খাচ্ছিস না, কেন এমন করছিস? তুমি জানো না কেন? না বললে কিভাবে জানবো? আমার দোষটা তো বল। তুমি বাবার সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছো মা। কালকে ইচ্ছে করে তুমি আমাকে অফিসে পাঠিয়েছিলে। অফিসে কোনো কাজই ছিল না, ট্রাকের ব্যাপারেও মিথ্যে বলেছো। মুখে না বললেও আমি জানি তুমিও চাও রোদেলা যেন আমার জীবন থেকে চলে যায়। কিন্তু তোমাদের এই আশা কখনো পূরণ হবে না মা। আমি বিয়ে করলে রোদকেই করব। আমি রোদের ফ্রেন্ড আঙ্কেল। কথাগুলো বলে ধ্রুব নিজের রুমে চলে যায়। মনে মনে আফসোস করেন তার মা। মেয়েটার বয়স আর একটু কম হলে কি হতো? ইফতেদের বাসা থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ইফতের বাবা রোদেলার বাবার সাথে বন্ধুত্বের পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে চান, কিন্তু বিয়েকে বসল রোদেলা। সে কিছুতেই এখন বিয়ে করবে না। রোদেলা মাত্র নাস্তা বানিয়ে রুমে ঢুকছে। ঘেমে নেই একাকার সে। বিছানার পাশে ছোট্ট টি টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে পান করতে হঠাৎ দরজাকেও টোকা দিয়ে উঠল। রোদেলা ভাবলো হয়তো মিমি এসেছে, তাই অনুমতি দিয়ে বলল, আয়। তারপরই দরজা ঠেলে ভেতরে আসার শব্দ পেল সে। আবার বলল, আজকে এত ম্যানার্স দেখাচ্ছিস যে, একেবারে অনুমতি নিয়ে ঢুকলেই ব্যাপার কি মিমি? পাশ থেকে জবাব এলো না। খানিক বাদ পর পুরুষালী গলায় কেউ অল্প শব্দে কেসে উঠল। নম্র গলায় বলল, এটা আমি রোদেলা, ইফতি। রোদেলা ভরকে গেল। পাশ ফিরে ইফতিকে দেখে
অপ্রস্তুত হয়ে পড়ল। রোদেলার পোশাক আশাক ঠিক নেই, গরমে পুরনো এক সুতির জামা আর পায়জামা পরেছে সে। ওনার এক কোণা কাল রাতে বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল, যা এখনো পাল্টানো হয়নি। কপালে সম্ভবত ময়দা লেগে আছে। রোদেলার অপ্রস্তুত ভাব ভালো, এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো সে। তা দেখে মিটমিটিয়ে হাসলো ইপ্তি, বলল, ডোন্ট বি প্যানিক রোদেলা, বি ইজি। ও আসলে আপনি কিছু বলবেন ইফতি ভাইয়া? তুমি কি বিয়ে ভেঙে দিয়েছো রোদেলা? হ্যাঁ। কারণ? তেমন কোনো কারণ নেই, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। সত্যি কি তাই রোদেলা? আমার তো মনে হয় তুমি ওই ছেলেটার জন্য বিয়ে করতে চাইছো না। কোন ছেলেটা? ধ্রুব আবির। রোদেলা কোনো উত্তর দিল না। ইপ্তি আবার বলল, তোমার তোমার আমাকে বিয়ে করতে হবে রোদেলা। ধ্রুবকে হয়তো তুমি পছন্দ করো, হয়তো না, হয়তো বিয়ে করতে চাও, কিন্তু বিশ্বাস করো সেটা আমি হতে দিব না, যাই হোক না কেন। কোনো এক অজানা ভয় রোদেলার অন্তরাত্মা কেঁপে উঠল। ইপ্তি রোদেলার এই অবস্থা দেখে হেসে জিজ্ঞেস করলো, আমাকে ভয় পাচ্ছ রোদেলা? ভয় নেই রোদেলা, আমি মজা করছিলাম শুধু। তোমার ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু করবো না আমি যাতে তুমি কষ্ট পাও। তুমি যাকে চাও তাকে বিয়ে করবে, ভালোবাসবে, সেটা এখন তো তোমার ব্যক্তিগত স্বাধীনতা, যা হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। রোদেলা এবার একটু স্বস্তি নিঃশ্বাস পেল, তাও কিছুই বলল না। তবে আমি এটাও জানি আঙ্কেল কখনোই ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবেন না, তাই আশা তো ছাড়তেই পারছি না। আমি তোমার জন্য অপেক্ষা করবো রোদেলা। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইপ্তি। গতিপথে বাড়িয়ে বড় বড় পা ফেলে চলে গেল রুম থেকে। রোদেলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জীবনটা ভীষণ জটিল মনে হচ্ছে তার, ঠিক যেমন ধাঁধাগুলো। বৃষ্টি হওয়ায় আজকেও ভার্সিটি যাবে না বলে মনে স্থির করে রেখেছে রোদেলা। তার বাবাও অফিসে যাননি আজকে। মেয়ের হাতের গরম গরম চা পরোটা চিবুচ্ছিলেন। হঠাৎই কলিং বেল বেজে উঠল সশব্দে, টুংটাং টুংটাং। নাস্তার টেবিল থেকে রোদেলা উঠতে নিলে তার বাবা মানা করে বলে উঠলেন, তুই নাস্তা খা, আমি দেখছি কে এসেছে। সদর দরজার কাছে এগিয়ে গেলেন তিনি। দরজা খুলতে ক্ষীণ পরিচিত এক ছেলেকে দেখতে পেলেন। ছেলেটার চেহারায় চেনা চেনা ভাব থাকলেও ঠিকই তা ঠাউর করতে পারলেন না। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলেন, কি তুমি? ওর সাথে দেখা করতে এসেছি। এই রোদটাকে? আসলে আমি রোদেলার কথা বলছিলাম আঙ্কেল, ওকে আমি রোদ বলেই ডাকি, আপনি যদি ওকে একটু ডাকতেন। ছেলেটার কণ্ঠস্বর ভীষণ স্বাভাবিক, চাউনি ভীষণ শান্ত। এই ভীষণ জিনিসটাই পছন্দ হলো না রোদেলার বাবার। ওনার মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না এক বিন্দু। তবুও ওদের সপ্তপনে ভেতরকার সন্দেহটা চেপে গেলেন তিনি। গম্ভীর স্বরে বলেন, ভেতরে আসো। তারপর রোদেলাকে ডাকলেন। ওপাশ থেকে জি শব্দ উচ্চারণ করে দ্রুত অন্যকে রুম থেকে বেরিয়ে এলো সে। বাবার পাশে সুঠাম দেহের ছেলেটিকে দেখে ক্ষণিকের জন্য থমকে গেল। চিনতে কয়েক সেকেন্ড লেগে গেল তার। নিজ বাবার পাশে দুপুর দাঁড়িয়ে থাকাটা ঠিক বিশ্বাস হলো না রোদেলার। দৃষ্টি আরো মনোযোগী হলো, তবুও ফলাফল একই। হাই রোদ। রোদেলা জবাবহীন, বড় বড় চোখে চেয়ে আছে সে। রোদেলার বাবা এবার একটু কেসে উঠলেন, বলেন, তোরা কথা বল, আমি আমার রুমে যাচ্ছি। আর তুমি, তোমার নাম জানা হয়নি আমার, কি নাম তোমার? আবির। আবির। রনি নাস্তার টেবিল থেকে উঠে এলো, হাসি মুখে একটু জোরেই বলল, ধ্রুব ভাইয়া তুমি এখানে? আস্তে কথা বলো, নয়তো তোমার বাবা যদি জানে আমি ধ্রুব, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তুমি নাস্তা করো, যাও, আমি তোমার বোনের সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, এমনিতেও তোমরা তোমাদের প্রাইভেট টাইমে কি করো তাকে দেখতে চাই। রোদেলা কড়া চোখে তাকাতেই রনি চুপ হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল সেখান থেকে। দুপুর কাছাকাছি এসে দাঁড়ালো, ক্ষিপ্ত স্বরে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? ভয় করলো না এখানে আসতে? ভাগ্যিস মা বাসায় নেই, নয়তো বাবাকে কিছু বলে দিলে কি হতো ভেবেছো? আমি তো জানি হবু শাশুড়ি মা বাসায় নেই, তাই তো এসেছি। তুমি আমার উপর নজর রাখছো? সেটা তো সবসময় রাখি রোদ। হুট করে চশমা পরেছো কেন? এত ঢং কোথা থেকে আসে তোমার? কিন্তু আমি তো বকুলের থেকে শুনেছি এই চশমা পরা ঢঙ্গি ছেলেদেরই আপনার পছন্দ। আমাকে নাম ধরে ডাকো, বুঝলাম, কিন্তু বকুলকে তো নাম ধরে ডাকছো কেন? ও যে তোমার বড়, ভুলে গেছো? উনি আমার হবুশালী হন রোদ। হবুশালীকে কেউ আপু ডাকে? পাগল কোথাকার। ধন্যবাদ রোদ। রোদেলার মা একটু পরেই হয়তো চলে আসবেন। এদিকে ধ্রুবর যাওয়ার নাম নেই।
সে নিশ্চিন্তে সোফায় আরাম করে বসে আছে। রিমোটের বাটনে কড়া আঘাত দিয়ে টেলিভিশনে একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে। তার নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত রোদেলা ধ্রুবর দিকে তাকিয়ে দেখল সে তখনও নাস্তার টেবিলে বসে মিটিমিটি হাসছে। রোদেলা বিরক্ত সুরে বলল, সমস্যা কি তোমার ধ্রুব? এখান থেকে যাচ্ছ না কেন? বাসায় মেহমান আসলে তাদেরকে কি এভাবেই তাড়িয়ে দেন রোদ? আমি আপনার মেহমান, যান আমার জন্য ঝটপট নাস্তা নিয়ে আসুন। তুমি বুঝতে পারছো না ধ্রুব, মা এক্ষুনি চলে আসবে। কিন্তু আমার এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না রোদেলা। তখনই দরজার কলিং বেল বাজলো। রোদেলার মা এসে গেছে। রোদেলা তো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা, কিন্তু ধ্রুবর কোনো হেলদোল নেই। আবারও কলিং বেল বাজতেই রনি জিজ্ঞেস করলো, আপু দরজা কি খুলবো? হলো। রোদেলা না বলতে চেয়েছিল। তুষার ধ্রুবর উত্তর শুনে চোখ বড় বড় করে তাকালো, উঁচু গলে বলল, কোন নাকি? বাহিরে মা দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে ফেললে কি হবে ভাবতে পারছো? তোমার আপুর রুম কোনটা রনি? ডান দিকেরটা। আচ্ছা তুমি দরজা খুলে যাও। বাধ্য ছেলের মতো দরজা খুলতে চলে গেল রনি। তুমি ঠিক কি করতে যাচ্ছ ধ্রুব? আমার রুমে যাচ্ছ কেন? ধ্রুবর রোদেলার বারান্দাটা ঘুরে ঘুরে দেখছিল। এই বারান্দাটা মোটেও পছন্দ হয়নি আমার রোদ, কেমন বন জঙ্গলে ভরপুর। শ্বশুর বাবাকে বলুন আপনাকে যেন আপনাদের বাসায় নিয়ে যায়, নয়তো বিয়ের পর আপনি যখন রাগ করে বাবার বাড়ি চলে আসবেন তখন বারান্দা বেয়ে উপরে উঠতে বেশ কষ্ট হবে আমার। ধ্রুব হাট করে রেলিং এ পা ঝুলিয়ে বসে পড়ল। রোদেলা আটকে উঠে বলল, রেলিং থেকে নামো ধ্রুব, পড়ে যাবে। মিথ্যে হলেও একবার আমাকে ভালোবাসি বলবেন রোদ। পড়ে যাবে, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। নামো রেলিং থেকে। আগে বলুন ভালোবাসি। ভালোবাসি ধ্রুব। রোদেলা ভেবেছিল সে কিছুতেই কথা বলবে না, কিন্তু দরজায় তার মায়ের কথা আর ড্রয়িং রুমে তার বাবার কথা শুনতে পাচ্ছে রোদেলা। এদিকে দুপুর রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে। উপায়ন্ত না পেয়ে রোদেলা চোখ নাক খিচে বলল, ভালোবাসি ধ্রুব। রোদেলা আর ভালোবাসি বলতে দেরি হলো না, কিন্তু ধ্রুবর রেলিং থেকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। ধ্রুবকে রেলিং এর উপর না দেখতে পেয়ে আত্মা যেন সুখী মরুভূমি হয়ে গেল। বিতমনে দ্রুত রেলিং এর দিকটাই ছুটে গেল সে। দৃষ্টি ফেল নিচে, তাকে ভয়াবহ ভয় পাই। ধ্রুব দিব্যি পায়ে পেয়ে দোতলা থেকে নিচে নেমে গেছে। নেমে আর উপরে তাকানি, চশমাটা খুলে তা পকেটে রাখতে রাখতে চলে গেছে সেখান থেকে। ওদিকে তার মা উচ্চ গলায় ডাকছে, তোর বন্ধু কই রে রোদেলা, দেখছি না যে? চলে গেছে বাবা। রোদেলার মা তখন ডাইনিং টেবিলে বসে ঠান্ডা পানি পান করছিলেন। বন্ধু কথাটা শুনে অনুসন্ধানী গলেই বলেন, কোন বন্ধু এসেছে রে? ছেলে নাকি মেয়ে? নাম কি? ছেলে, আবির নাম। আবির? কোন আবির? আমাদের ভাড়াটিয়ার ছেলে ধ্রুব আবির? এখানে ওই ছেলের নাম আসছে কোত্থেকে? আবির কি অন্য কারোর নাম হতে পারে না? কথায় কথায় ওই ছেলের নাম নিতে হবে কেন তোমার? আর ভাই কিসের? হ্যাঁ, ওর বাপ কোন জনমের ভাই লাগে তোমার? রোদেলার মুখ পাংশুটে হয়ে গেল, চোখ জলে চিকচিক করতে লাগলো। ছেলে মেয়ের সামনে এভাবে না বলে হতো না। তিনি রান্নাঘরে চলে গেলেন। রনি আর রোদেলাও চুপচাপ ডাইনিং রুম থেকে চলে গেল নিজের ঘরে। আজ অনেকদিন পর ভার্সিটিতে এসেছে রোদেলা। গাছের নিচে বসে বই পড়ার পাশাপাশি বারবার আর চোখে ভার্সিটির মুখ্য গেটের দিকে তাকাচ্ছে সে। পাশে বসে বসে বাদাম চিবুচ্ছিল মিমি। রোদেলাকে বারবার গেটের দিকে তাকাতে দেখে বলল, কিরে, এদিক ওদিক তাকাচ্ছিস কেন বারবার? কাউকে খুঁজছিস? কাউকে না, কাউকে খুঁজছিলাম না। মিথ্যা বলছিস। আমি জানি তুই কাকে খুঁজছিস। উল্টোপাল্টা কথা বলিস না, আমি কাউকে খুঁজছি না। আমার মনে হয় তুই ধ্রুবকে খুঁজছিস। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ও আজকে ভার্সিটি আসেনি। কেন আসেনি? দেখেছিস, আমি বলেছিলাম না তুই ধ্রুবকেই খুঁজছিস। ধ্রুবকে তুই ভালোবাসিস, কিন্তু স্বীকার করতে চাচ্ছিস না। এসব কিছুই না, চুপ থাক। দেখ রোদেলা, তোর হাব ভাব বলে দেয় তুই ধ্রুবকে ভালোবাসিস। তাছাড়া একদিন না একদিন আঙ্কেলও মেনে নেবেন তোদের সম্পর্ক। তাহলে কেন ছেলেটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস? ধ্রুব সত্যি ভালোবাসে তোকে রোদেলা। বাবা মানবে না মিমি, কখনো মানবে না। রোদেলা তার পড়ার টেবিল গোছাচ্ছিল। তখনই রনি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলে, আপু বাবা কেমন যেন করছে, কথা বলতে পারছে না, বিছানায় শুয়ে কেমন কাঁপতাছে। মা বোধহয় ছাদে। রনি, মাকে ডেকে আন, আমি বাবার কাছে যাচ্ছি।
রনি মাকে ডাকতে ছাদে গেল আর রোদেলা বাবার কাছে ছুটে এলো। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ধ্রুব, এমন করছো কেন? খারাপ লাগছে? বুকে কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে ওঠার চেষ্টা করো বাবা, আমরা হাসপাতালে যাব। রোদেলা বাবা প্রায় অজ্ঞান। তাকে ওঠাতে গিয়ে রোদেলা টের পেল তার শক্তি ফিকে হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও ওনাকে ওঠাতে পারছে না। এদিকে তার মা এসেই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নিরুপায় রোদেলা রনিকে বলল, পাশের বাসার আঙ্কেল আছে কিনা দেখে আয় রনি, ওনাকে ডেকে আন। ওনারা নেই আপু, আসার সময় দেখে এসেছি আমি, দরজা তালা মারা। বিপদ যখন আসে সব দিক থেকে আসে। প্রবাদটি একদম সত্য মনে হল রোদেলা। বড্ড অসহায় লাগছে নিজেকে। কি করবে বুঝতে পারছে না। মস্তিষ্ক একদম শূন্য। হঠাৎ ধ্রুবর কথা মনে পড়লো তার। একবার ফোন করবি কি? চটজলদি রুমে গিয়ে ফোন হাতে নিল সে। ধ্রুবর নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হতে রিসিভ হলো ওপাশ থেকে। ধ্রুব প্রথমে নরম স্বরে ডাকলো, রোদ। এতক্ষণ শক্ত হয়ে থাকা রোদেলা যেন নিমিষেই গড়িয়ে গেল। নিঃশ্বাস ঘন হলো তার। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু জল। ভাঙ্গা গলায় সে বলল, বাবা কেমন করছে ধ্রুব? আমি বুঝতে পারছি না কি করব। তুমি প্লিজ তাড়াতাড়ি আসো, আমার ভীষণ ভয় লাগছে। আমি আসছি রোদ। রোদেলার বাবাকে কেবিনে নেওয়া হয়েছে। অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাক করেছেন তিনি। ধ্রুব মাত্র ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছে। নিঃশব্দে রোদেলার পাশে বসলো সে। অনেকক্ষণ কিছু বলল না। পরক্ষণেই আস্তে আস্তে রোদেলার হাত নিচের হাতের ভাঁজে নিয়ে নিল। বলল, কান্না চেপে রেখেছেন কেন রোদ? বুকে আসুন, ভেতরকার কষ্টে ভিজিয়ে দিন আমার বুক। রোদেলার কি যেন হলো। এক অক্ষরও অমান্য করলো না কথার। ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর প্রশস্ত বুকে। ধ্রুবও যেন সযত্নে আগলে ধরল প্রিয়তমাকে। ছোট্ট মাথাটা চেপে ধরল বুকে পা পাশটাই। রোদেলা কেঁদে গেল। যতক্ষণ না কষ্ট কমলো ঠিক ততক্ষণ কাঁদল। ফাঁকা ফ্লোরে অল্প কিছু নার্স আর রুগী অবাক চোখে দেখতে লাগলো ওদের। কান্না থামলো বেশ কিছুক্ষণ পর। আলতো হাতে রোদেলার আঁখি জোড়া মুছে দিল ধ্রুব। বলল, আঙ্কেলকে দেখে আসুন রোদ, যান। রোদেলা তার বাবাকে দেখতে গেল। তার বাবা অভিমান করে মুখ আরেক দিকে ফিরিয়ে রাখলেন। কি হয়েছে বাবা, মুখ ফেরালে কেন? এত অপমান লাঞ্ছনার পরেও তুই কিভাবে ওই ধ্রুব ছেলেটার সঙ্গে যোগাযোগ রেখেছিস? লজ্জা করলো না তোর? দরকার হলে আমি মরে যেতাম, তবুও কেন ওই ছেলেকে সাহায্যের জন্য ডাকলি তুই? আর কোনো মানুষ ছিল না? বাবা, ভাববি না ওই ছেলের সঙ্গে তোর বিয়ে কখনো দেবো আমি। এক্ষুনি ওর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করবি তুই। তোর পরীক্ষা শেষ হলেই ইপ্তের সঙ্গে বিয়ে দিয়ে দিব আমি। যদি না মানতে চাস তাহলে বাবাকে ভুলে যা আজীবনের জন্য। গলায় কথা দলা পাকিয়ে গেল রোদেলার। কিছু বলতে পারল না। একবার করুণ নয়নে বাবাকে দেখে কেবিন থেকে বেরিয়ে গেল সে। চেয়ারগুলোর দিকে নজর যেতে দেখলো রোদেলা নেই এখানে। আশেপাশে তাকিয়েও ধ্রুব দেখা মিলল না। এর আধা ঘন্টা পরে কোত্থেকে এক কাগজ নিয়ে রোদেলার পাশে ধপ করে বসে পড়ল ধ্রুব। কাগজ আর কলম এগিয়ে দিয়ে বলল, কি এটা? সাইন করব কেন? হাসপাতাল থেকে দিয়েছে, সাইন করুন। রোদেলা কিছু না বলে কাগজটা পড়তে নিলে ধমকে উঠল ধ্রুব। পড়তে বলিনি আপনাকে রোদ, সাইন করুন। পড়লে কি অসুবিধে? বেশি কথা বলছেন রোদ, সাইন করুন, দেরি হচ্ছে আমার। একরাশ দ্বিধা নিয়ে সাইন করে দিল রোদেলা। সাইন করার সময় খেয়াল করলো পাশে ডি দিয়ে আরো একটি সাইন করা। রোদেলা ভাবলো হয়তো নার্স ধ্রুবকে বলেছে সাইন করতে। সাইন করার সাথে সাথে কাগজটা ছিনিয়ে নিল ধ্রুব। তার অদ্ভুত আচরণে হতবিহ্বল রোদেলা তখন আরো একবার প্রশ্ন করলো, এবার তো বলো, হাসপাতাল কর্তৃপক্ষ কেন সাইন করতে বলছে? পড়তে দিও আমাকে। এটা রেজিস্ট্রি পেপার ছিল। দুপুর এক বাক্যে থমকে গেল রোদেলা। চোখ বড় বড় করে চেঁচিয়ে বলল, কি বলছেন এইসব? মাথা ঠিক আছে আপনার? এতক্ষণে ধ্রুবকে শান্ত দেখালো। এগিয়ে এসে রোদেলার কপাল ঠেকালো সে। বলল, আমি ক্লান্ত রোদ। 2 বছর পর, বহুদিন পর আজ রোদেলা তার বাবার বাড়িতে বেড়াতে এসেছে। সাথে ধ্রুব আর তাদের মিষ্টি ছেলে। অনেক ঝাড়ঝাপটা পেরিয়ে আজ তারা একসাথে। সেদিনই সেই রেজিস্ট্রি পর ইফাতের সাথে রোদেলার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছে। ইফাত ও ধ্রুবর সাথে বিয়ে ভাঙার সব রকম
চেষ্টা চালিয়েছে। তবে রোদেলা শুধু ভরসা রেখেছিল ধ্রুবর উপর। সে বলেছিল সে ধ্রুবকে ভালোবেসে ফেলেছে, এখন সমস্ত পরিবারকে মানানোর দায়িত্ব শুধুমাত্র ধ্রুবর। সবকিছু মানি, সব বাধা পেরি ধ্রুব তার রোদকে নিজের করে পেয়েছে। ভালোবাসার বয়স নয়, বরং সঠিক মানুষটাই জরুরি, যে আমাদের সারা জীবন আগলে রাখবে।